আমরা আজকে শুরু করব আমাদের ভৌত আলোক বিজ্ঞান দিয়ে। হ্যাঁ, আমরা এটা দিয়ে শুরু করব। এরপর আমরা পড়াশোনা করব সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ, দেখো, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা যদি আমরা পড়তে যাই, দেখো আমরা একটু দেখবো যে কি কি টপিকস আছে আসলে। হ্যাঁ, শুরুতে দেখবো আসলে কি কি টপিকস আছে। আমি যদি তোমাদেরকে একটু সহজ করে বলে দিই, যেখানে আমি মোটামুটি সবগুলো টপিকসকেই টাচ করব, বাট তোমার স্পেসিফিক টপিকস কিছু আছে যে তোমার হচ্ছে টপিকস টোটালি 6টা, বাট এই জায়গা থেকে তোমার মনে রাখবা এই দুইটা থেকে থিওরিটিভ প্রশ্ন বেশি হয়। হ্যাঁ, থিওরি টাইপের প্রশ্ন তোমার বেশি হয়, বুঝছো? এবং এই থিওরি টাইপের প্রশ্নগুলো বারবারই আসে, খুব বেশি আসে, বুঝছো? এবং এই জায়গা থেকে এই যে ইয়ং এর দ্বিচির এককচির গ্রেটিংস, এই জায়গা থেকেও প্রশ্ন হয়। এবং 23-24 সালেও তোমার দশা পার্থক্য এবং পদ পার্থক্যের প্রশ্ন হয়েছে, বুঝতে পারছো? ওকে, সো মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা ভালো করে একটু দেখি, আমরা ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে তোমার 5th ক্লাস। ওকে, ঠিক আছে। ওকে ওকে, সো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। প্রথম কথা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি, এটা হচ্ছে, মনে করো এক জায়গায় যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একসাথে আমি উৎপন্ন করি, তাহলে যে তরঙ্গটা আমি পাবো সেটাকে বলতেছি কি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ থেকে আমরা পাই ই নট, যেটাকে বলি তড়িৎ ক্ষেত্রের মান, এবং চৌম্বক ক্ষেত্রের মানটাকে বলি বি নট, বুঝছো? বি নট। এই ই নট এবং বি নট থেকে আমরা আলোক তরঙ্গের যে টার্মটা পাই সেটাকে আমরা বলি কি বলতো? সি। আমরা বলি কি সি ইকুয়াল টু, আমরা বলি সি ইকুয়াল টু ই নট বাই বি নট। কি বলতো? ই নট ভাগ বি নট, বুঝছো? সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট। ই নট ভাগ বি নটটাকে আমরা বলি কি বলতো? 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট ইনটু এপসাইলন নট, তাই না? রুট ওভার মিউ নট ইনটু এপসাইলন নট, এতটুকু আমরা সবাই জানি, তাই না? এই সিটাকে বলছি কি বলতো? আলোর বেগ। কি বলি? আলোর বেগ। হ্যাঁ, আলোর বেগ সি, তাই না? আলোর বেগ সি। সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাতটা কি বলতো? আমাদের আলোর বেগ। এই জায়গা থেকে বলি 1 ভাগ রুট ওভার মিউ নট এপসাইলন নট। সো এই জায়গা থেকে আমরা যদি একটু আগে মিউ নট এপসাইলন নটটাকে চিনে আসি, আমরা সবাই এতটুকু তো জানা উচিত বা জানি আমরা যে আমাদের ই নট এপসাইলন নট এর মানটা কি বলতো? 8.854 ইনটু 10 ইনভার্স 12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, তাই না? এটা আমরা সবাই জানি। মনে রাখবা মিউ নট, এটাকে বলি চৌম্বক ক্ষেত্রে তড়িৎ ভেদন যোগ্যতা। চৌম্বক ভেদন যোগ্যতা, কোন মাধ্যমের চৌম্বক ভেদন যোগ্যতা, এর মানটা হচ্ছে মনে রাখবা 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 7 টেসলা মিটার পার এম্পিয়ার। তাই না? এটা আমরা সবাই জানি। এই দুইটা থেকে আমরা এই জায়গাতে আমরা আলোর বেগ নিয়ে কথা বলবো। মনে রাখবা এই আলোর বেগ, এইটা মনে রাখবা, এটা হচ্ছে কি বলতো? ফোটনের সমষ্টি। কি বলতো? ফোটনের সমষ্টি। কি বলো? ফোটনের সমষ্টি। আলোর বেগ কি বলতো? ফোটনের সমষ্টি। এই ফোটনটা কি বলতো? মনে রাখবা এই ফোটনটা হচ্ছে তোমার চার্জ ও ভরহীন কণা। কি বলতো? চার্জ ও ভরহীন কণা। ফোটনটা হচ্ছে চার্জ ও ভরহীন কণা, কিন্তু মনে রাখবা ফোটনের ভরবেগ আছে। কি বলতো? ভরবেগ আছে। হ্যাঁ, ফোটনটা হচ্ছে তোমার চার্জ ও ভরহীন কণা, কিন্তু এর ভরবেগ আছে। এর বেগটা মাথায় রাখবা। এর বেগটা হবে কি বলতো? সিটা হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, তোমরা জানো, মিটার পার সেকেন্ড, বা যদি আমি বলি 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? সেন্টিমিটার পার সেকেন্ড। এতটুকু আমরা সবাই জানি। বাট এই জায়গাতে আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে। এই দুইটা জিনিস নিয়ে মনে রাখবা মিউ নট এপসাইলন নট, এই দুইটা জিনিসকে আমি আসলে কি বলতে পারি দেখো তো? আমরা এই জায়গা থেকে কি এটা বলতে পারি ভাই যে সিটা হচ্ছে 1 ভাগ রুট ওভার মিউ নট এপসাইলন নট, তাই না? মিউ নট এপসাইলন নট। এই জায়গা থেকে কি এটা বলা যায় বলতো যে হচ্ছে মিউ নট এপসাইলন নট, এটা কি 1, তাহলে যদি এটা এদিকে সরাই নেই তাহলে 1 ভাগ সি স্কয়ার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? মিউ, আচ্ছা, রুট ওভার মিউ নট এপসাইলন নট যদি বলি তাহলে কত? 1 ভাগ সি, তাই না? 1 ভাগ সি মানে কত? সি ইনভার্স 1, তাই না? সি ইনভার্স 1। ওকে, সি ইনভার্স 1। সো এই জায়গা থেকে আমাদের মিউ নট এপসাইলন নটের একক এবং মাত্রাটা লাগবে। ঠিক আছে? একক এবং মাত্রাটা তোমাদের লাগবে। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। রুট ওভার মিউ নট এপসাইলন নটের এককটা কি হবে বলো? সি ইনভার্স 1। তার মানে মিটার পার সেকেন্ড
মিটার পার সেকেন্ড এর উপরে যদি আমি -1 দেই তাহলে কত আসবে বলো, মিটার ইনভার্স 1 সেকেন্ড। বুঝছো, এটা রুট ওভার মিউ নট এপসাইলন নট এর একক। তাহলে মাত্রাটা কত হবে বলো তো, মাত্রাটা হবে L ইনভার্স 1 t, ঠিক আছে, L ইনভার্স 1 t। সো এই মিউ নট এপসাইলন নট এর মান মাত্রা একক, এবং এতটুকু বেসিক জিনিস তুমি মাথায় রাখবা, ক্লিয়ার, মাথায় রাখবা। ওকে ওকে, এরপরে আসো, এই আলোক তরঙ্গ থেকে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী রিলেটেড পড়াশোনা করতে গিয়ে আগে আমাদের বেসিক কিছু তরঙ্গ তত্ত্ব সম্পর্কে মাথায় রাখতে হবে। কোন তত্ত্বটা কে প্রোভাইড করছে, এই জিনিসটা শুধু মাথায় রাখবা, শুধু যে তরঙ্গ সমূহ কে কোনটা তত্ত্ব প্রোভাইড করছে। জাস্ট এগুলা ইনফরমেটিভ জিনিস, পরীক্ষা আসবে থিওরিটিভ জায়গা থেকে। কি বলছে মনে রাখবা, কণা তত্ত্ব, কণা তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী নিউটন, তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স, এবং বিদ্যুৎ চৌম্বকীয় তত্ত্বের প্রবক্তা ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে বলতো, ম্যাক্স প্লাঙ্ক। এদের দেশ মনে না রাখলেও সমস্যা নাই, বাট কণা তত্ত্ব নিউটন, তরঙ্গ তত্ত্ব হাইগেন্স, চৌম্বকীয় তত্ত্ব ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক। এই ইনফরমেটিভ বিষয়গুলো জাস্ট মাথায় রেখো, ক্লিয়ার। এই জায়গা থেকে শুরুতে বলছি থিওরিটিভ প্রশ্ন আসবে, শুধু ইনফরমেটিভ বিষয়গুলো মাথায় রেখো, ঠিক আছে। ওকে, এরপরে তুমি যদি দেখো এই জায়গা থেকে শুরুতে একটা প্রশ্ন দেখো তো, তুমি কি বলছে যে একটি তড়িৎচুম্বকের তরঙ্গ নাই। এইটা বুঝাইতে গিয়ে আমরা একটু বর্ণালী রিলেটেড আরেকটু পড়াশোনা আমাকে একটু আগায় রাখি, দাঁড়াও, আমরা আরেকটা পড়াশোনা আগায় রাখবো। তড়িৎচুম্বকের বর্ণালীটা আমরা একটু জাস্ট ক্লিয়ার করে নিব। আচ্ছা, এবার আসো তড়িৎচুম্বকের বর্ণালী। এই বর্ণালী থেকে প্রচুর প্রশ্ন আসে। বর্ণালী ক্রমটা কি মনে আছে তোমাদের, বলো। এই যে আমাদের বর্ণালী ক্রমটা যদি দেখি, যে ভাই আমাদের কি বলো, এই যে গামা রে, হ্যাঁ গামা রে, এক্স রে, অতিবেগুনি, 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 তারপরে কি বলো, দৃশ্যমান, দৃশ্যমান, তারপরে অবলোহিত, না অবহেলিত, অবলোহিত, অবলোহিত, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, এবং আরেকটা কি আছে বলো, রেডিও ওয়েভ, তাই না, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এইটা হচ্ছে বর্ণালী ক্রম। মানে আমরা বাম থেকে ডানে যখন যাচ্ছি আমার কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, তাই না, বাম থেকে ডানে যত যাচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা তত কি বাড়তেছে। আচ্ছা, একটু জাস্ট আমি জুম আউট করে নিব। ওকে, আমরা বাম থেকে ডানে যত যাচ্ছি কি আমাদের বলতো তরঙ্গ দৈর্ঘ্যটা তত বাড়তেছে, তাই না। এখন এই জায়গা থেকে কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা, কয়েকটা ইনফরমেটিভ জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। এই জায়গা থেকে প্রচুর পরীক্ষা আসে। গামা রে এবং রেডিও, গামা রে এবং রেডিও, এই রেডিওর মধ্যে তুমি কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা। কি বলো, এই গামা রে মনে রাখবা এর ল্যামডাটা কি বলতো, মিনিমাম, কি বলো, এর তরঙ্গ দৈর্ঘ্যটা মিনিমাম, কিন্তু আমার রেডিও ওয়েভের কি বলতো, ল্যামডাটা ম্যাক্সিমাম, ল্যামডাটা ম্যাক্সিমাম, তাই না, ল্যামডা ম্যাক্সিমাম। এখন ল্যামডার সাথে আমরা তরঙ্গের কয়েকটা জিনিস পড়বো। একটা হচ্ছে তরঙ্গের শক্তি, কি বলতো, শক্তি, শক্তিটা কি বলো রে, শক্তিটা কি ছিল আমাদের, শক্তি ছিল ইকুয়াল টু hc ভাগ ল্যামডা, কি বলো, hc ভাগ ল্যামডা, তাই না। তাহলে এই জায়গা থেকে কি বলা যায় যে ভাই যার ল্যামডা বেশি, যার ল্যামডা বেশি তার শক্তিটা কি হবে বলতো, তার শক্তিটা কম হবে, তাই না। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কি হবে, শক্তিটা কম হবে, তাই না, শক্তিটা কম হবে। এবং আরেকটা জিনিস বলো, এই জায়গা থেকে আমরা কম্পাঙ্ক বলতে পারি, তাই না, কম্পাঙ্ক বলতে পারি, আমরা কি বলতে পারি, কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি হবে বলো, মনে আছে v = f ল্যামডা। তাহলে f = কি হবে বলো, f = হবে আমার, f = হবে আমার কি বলতো, c ভাগ ল্যামডা, c ভাগ ল্যামডা। সো এই জায়গা থেকে আমি এটাও বলতে পারি যে ভাই আমার যদি ল্যামডা বৃদ্ধি পায়, ল্যামডা বৃদ্ধি পায় তার কি হবে, কম্পাঙ্কটাও কি হবে, কমে যাবে, তাই না। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখো। দেখো তাহলে ভাইয়া শক্তি এবং কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি বলতো ব্যস্তানুপাতিক না, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কম্পাঙ্ক কমবে। তাহলে ভাই এবার তুমি আমাকে অ্যানসার দিবা, যেহেতু আমার গামারের তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন, তাহলে কি হবে বলতো, এর শক্তিটা হবে ম্যাক্সিমাম এবং এর কম্পাঙ্কটা হবে কি বলতো, এফটা হবে ম্যাক্সিমাম। বুঝছো, কার শক্তি বেশি কার শক্তি কম বারবার পরীক্ষা আসে, কার শক্তি বেশি কার শক্তি কম, কার কম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক কম বারবার পরীক্ষা আসে। এবার রেডিও ওয়েভের যেহেতু তোমার ল্যামডাটা ম্যাক্সিমাম, তার মানে এর শক্তিটা কি হবে বলতো, মিনিমাম, এবং এর কম্পাঙ্কটা কি হবে বলতো, এফটা হবে মিনিমাম। বুঝছো, মিনিমাম। সো এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা। এরপরে আসো, আমরা যদি আমাদের আরেকটা এই যে দৃশ্যমান আছে না, দৃশ্যমান, এই দৃশ্যমানের ক্ষেত্রে যদি বলি, দৃশ্যমানকে আমরা কি বলি, বে নি আ সোহ ক লা, তাই না, এটা আমরা সবাই বলি।
তাহলে এই দৃশ্যমানগুলোর মধ্যে আমরা যদি এবার শুধু দৃশ্যমানের মধ্যে তুলনা করি, বেগুনি এবং লালের মধ্যে, দেখো বেগুনি এবং লালের মধ্যে, তাহলে তুমি কি বলবা যে ভাই বেগুনির ল্যামডাটা হচ্ছে মিনিমাম এবং লালের ল্যামডাটা কি বলতো ম্যাক্সিমাম, তাই না? দৃশ্যমান আলোগুলোর মধ্যে, দৃশ্যমান আলোগুলোর মধ্যে। তাহলে বেগুনির যেহেতু ল্যামডা মিনিমাম, তাহলে কি হবে এর শক্তি শক্তি ম্যাক্সিমাম এবং কি বলতো কম্পাঙ্কটাও কি ম্যাক্সিমাম, বুঝছো? এবং যেহেতু লালের ল্যামডাটা ম্যাক্সিমাম, তার মানে এর শক্তিটা হবে মিনিমাম এবং কি বলতো কম্পাঙ্কটা হবে কি মিনিমাম, বুঝতে পারছো? সো এই যে চার্টটা আমি দিছি না, কার শক্তি বেশি কার শক্তি কম, এটা শুধু বুঝে যাবা, বুঝছো? এটা শুধু বুঝে নিবা, তাহলে কি ইজিলি তুমি পেরে যাবা। এটা বুঝে নিবা শুধু, হ্যাঁ বুঝে নিবা শুধু, বুঝে না নিলে কিন্তু ভাই প্যারা। মনে রাখবা যে আমরা বাম থেকে যত ডানে যাবো আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ল্যামডা যত বাড়বে শক্তি এবং কম্পাঙ্ক কি তত কমবে, ল্যামডা যত বাড়বে শক্তি এবং কম্পাঙ্ক তত কমবে। ক্লিয়ার? ল্যামডা যত বাড়বে শক্তি এবং কম্পাঙ্ক তত কমবে। এটা খুব ভালোভাবে মাথায় রেখো, খুব ভালোভাবে মাথায় রাখো, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখো। ওকে ওকে, বুঝছো? এটা সবাই বুঝছো? এখন আসে এই যে বিভিন্ন বর্ণালী আছে না, এই বর্ণালীর কাজ থেকে সরাসরি পরীক্ষার প্রশ্ন আসে। এই বিভিন্ন বর্ণালীর কাজ, এই বিভিন্ন বর্ণালীর কাজ সরাসরি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে। তোমরা এটা আমি তোমাদেরকে যদি ফাঁকি দিতে চাইতাম তাহলে বলতাম ভাই বই থেকে পড়ে নিস, বাট না, আমি তোমাদের স্পেসিফিক কিছু কাজের কথা বলি। যেমন হয়তো তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো না, দেখো প্রথমে হ্যাঁ রাবি নিয়ে আমরা ক্লাস নিব, রাবি নিয়ে ক্লাস নিব এবং রাবি নিয়ে একবারে খুব আমরা এক্সাম ব্যাচের সাথে দেখবা যে রাবি নিয়ে আমরা স্পেশাল একটা প্রোগ্রাম শুরু করব। কৃষিটা আগে শেষ করো, রাবির আমরা মানে তোমার হচ্ছে রাবির প্রোগ্রাম শুরু হবে আমাদের 3 তারিখ থেকে, একবারে কৃষি শেষ করে রাবির জন্য টানা প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। ওকে দেখো গামারে, গামারের কাজ হচ্ছে মনে রাখবা যে ভাই এইটা হচ্ছে তোমার ক্যান্সার কোষ ধ্বংস, কি বলতো ক্যান্সার কোষ ধ্বংস করা, ক্যান্সার কোষ ধ্বংস করা হচ্ছে তোমার গামারের কাজ। এক্স রে এর কাজ মনে রাখবা জীবন্ত কোষ ধ্বংস, কি বলতো জীবন্ত কোষ ধ্বংস, কোষ ধ্বংস করা। এইগুলা দেখো তুমি যখন বইতে দেখবা যে এইটা বিশাল বড় একটা চার্ট দেওয়া আছে, ওই চার্ট জীবন স্টুডেন্টরা পড়েও না কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। এই চার্টটা আমি তোমাকে সহজ করে দিচ্ছি। দেখো মনে রাখবা গামারের কাজ হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করা, এক্স রে এর কাজ হচ্ছে জীবন্ত কোষ ধ্বংস করা। এবং আরেকটা মাথায় রাখবা অতিবেগুনি রশ্মির কাজ হচ্ছে, অতিবেগুনি রশ্মির কাজ হচ্ছে জাল টাকা শনাক্ত, কি বলতো জাল টাকা শনাক্ত, জাল টাকা শনাক্তকরণ। কিন্তু যদি এক্স এর কাজ হচ্ছে নকল হীরা শনাক্তকরণ, কি বলতো নকল হীরা শনাক্তকরণ, নকল হীরা শনাক্তকরণ। ক্লিয়ার? সো প্রতিটা বর্ণালীর স্পেসিফিক কিছু কাজ আছে, এই কাজগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। জাল টাকা শনাক্ত করা, অতিবেগুনি রশ্মির আরেকটা ভালো কাজ আছে মনে রাখবা, এটা হচ্ছে ভিটামিন ডি, কি বলতো ভিটামিন ডি প্রোভাইড করে। হ্যাঁ ওকে, এরপর আসো দৃশ্যমান আলো কাজ কি, জাস্ট আমাদের মনে রাখবা দর্শন আমাদের দেখার কাজ করে। এবং আরেকটা আছে না সালোক সংশ্লেষণ, মনে রাখবা সালোক সংশ্লেষণ। হ্যাঁ সালোক সংশ্লেষণ, তুমি বইয়ে অনেক কিছু অনেক কাজের কথা বলা আছে, বাট এইখানে পরীক্ষায় যে কাজগুলো তোমার লাগবে আমি সেই কাজগুলো বুঝাই দিচ্ছি। হ্যাঁ দৃশ্যমান দর্শন বা সালোক সংশ্লেষণে কাজ করে। এরপরে দেখবা ইনফ্রারেড, ইনফ্রারেড বা কি বলতো এটাকে বলি আমরা অবহেলিত, তাই না? ইনফ্রারেড বা অবহেলিত, তাই না? অবলোহিত, তাই না? অবলোহিত। এই অবলোহিতর কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইনফ্রারেড বা অবলোহিতর কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি কাজ মনে রাখবা? ইনফ্রারেড হচ্ছে তোমার অন্ধকারে দর্শন, কি বলতো মনে রাখবা ইনফ্রারেডের কাজ হচ্ছে অন্ধকার বা কুয়াশায়, অন্ধকার বা কুয়াশায় দেখা, অন্ধকার বা কুয়াশায় দেখার জন্য, অন্ধকার বা কুয়াশায় দেখার জন্য তোমার ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। এটা মাথায় রাখবা। তোমার হচ্ছে রক্তনালীর ব্লক, কি বলতো রক্তনালীর নালীর ব্লক অপসারণ। কিন্তু এক্সট্রা আরেকটা কাজ কি বলতো হাড়ের প্রতিচ্ছবি, তাই না? হাড়ের প্রতিচ্ছবি, হাড়ের প্রতিচ্ছবি। এই যে স্পেসিফিক যে কাজগুলো বলতেছি না খুব ভালোভাবে মাথায় রাখবা। রক্তনালীর ব্লক অপসারণ, রক্তনালীর ব্লক অপসারণ। আরেকটা আছে ব্যথা নিরাময়, কি বলতো ব্যথায় মানে তোমার এই যে বলে না হাড় হাড্ডি যে জায়গায় ব্যথা আছে এই ব্যথা নিরাময়ে তোমার ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এরপর সে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ মনে রাখবা রান্না রাডার, মনে রাখবা এই দুটা রান্না ও রাডার, রান্না ও রাডারের কাজে, রান্না ও রাডারের কাজে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ হচ্ছে তোমার কি বলতো এই যে বেতার, বেতার ও টেলিভিশন, বেতার এবং টিভিতে। ক্লিয়ার? সো
এই কোন বর্ণালীর কাজ কি, বইয়ে অনেক কিছু আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আমি তোমাকে বুঝাই দিছি, ঠিক আছে? ওকে, এখন এই জায়গাগুলো থেকে ভাই প্রশ্ন কেমন হবে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কেমন হবে তুমি যদি একটু দেখো। প্রথম যে প্রশ্নটা দেখো তো, তোমার ক্লাস্টার এগ্রি 19-20 আসছে, ক্লাস্টার এগ্রি 19-20 আসছে প্রথম প্রশ্নটা। কি বলছে দেখো, কি বলছে দেখো, মনে রাখবা, বলছে কোনটি তড়িৎচুম্বকের তরঙ্গ নয়, কি বলো, তড়িৎচুম্বকের তরঙ্গ নয়। রেডিও, এক্স রে, গামা রে, এগুলো সব তড়িৎচুম্বকের তরঙ্গ। মনে রাখবা আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গ, কি বলতো, আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গ, বুঝছো? আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গ হচ্ছে কি তোমার তড়িৎচুম্বকের তরঙ্গ নয়। আল্ট্রাসাউন্ড বা কি বলো, শব্দ তরঙ্গ হচ্ছে কি তোমার তড়িৎচুম্বকের তরঙ্গ নয়। ক্লিয়ার? সো ভাই এই রকম ইনফরমেটিভ প্রশ্ন বারবার আসবে, এরকম ইনফরমেটিভ প্রশ্ন বারবার আসবে। সবাই একটু কমেন্টে অ্যানসার করবা, হ্যাঁ সবাই একটু কমেন্টে অ্যানসার করবা। হ্যাঁ একের ডি, হ্যাঁ একের ডি, ঠিক আছে, একের ডি, হ্যাঁ একের ডি, আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গ তোমার তড়িৎচুম্বকের তরঙ্গ নয়। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ভাই আরেকটা প্রশ্ন দেখো তো, খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গ মুখে তড়িৎচুম্বকের তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রে বিস্তারের অনুপাত, কি বলছে, বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রে বিস্তারের অনুপাত E/B, তাই না? তাহলে E/B, তাহলে এইটা কি হবে বলতো, তো আমরা E নট ভাগ B নটটাকে বলছিলাম কি বলতো, C বা আলোর বেগ না, কি বলছিলাম বলো, C বা আলোর বেগ, তাই না? শূন্য মাধ্যমে আলোর বেগ বলছিলাম, তাই তো? সো এই টাইপের প্রশ্ন আসলেও কি ধামাধাম অ্যানসার করে ফেলবা, ঠিক আছে? আলোর বেগ, তাই না? আলোর বেগ। সবাই একটু কমেন্টে অ্যানসার করিস, ঠিক আছে? আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের কি আসতেছে, শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে E আর B এর অনুপাত, তাই না? ওকে, এরপরে আসো, এরপরে দেখো জিএসটির একটা প্রশ্ন বলছে আমাদের, কি বলছে, জিএসটির একটা প্রশ্নতে আসছিল এরকম যে শূন্য স্থানে একটি তড়িৎচুম্বকের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলছে এর কম্পাঙ্ক কত, তাই না? এর কম্পাঙ্ক কত। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা কি বলছিলাম, v equals to f lambda, তাহলে f equals to কি বলতো, f equals to c by lambda, তাই না? c ভাগ lambda, c টা কত ছিল 3 × 10⁸, 3 × 10⁸, lambda কত বলতো, 6000 ইনটু কি অ্যাংস্ট্রম কে যদি মিটার করি কত, 10^10, তাই না? 10^10। সো এই জায়গা থেকে যদি তুমি কাজ করো, দেখো এই দুটো মিলে কত হয়, এই দুটো মিলে 10⁻³ 10⁻³ ইনটু 10^10, তাহলে কত আসে, দুইটা মিলে যদি কাটাকাটি করি কত আসে, 2, তাহলে 1/2 ইনটু 10⁸ আছে, 8 আছে, এই দুটো যোগ করলে কত, -7 উপরে গেলে কি বলতো, +7, তাই না? +7, তাহলে মিলা 1/2 কত, 0.5, 0.5 ইনটু 10⁻7 আর কি কত, 15, তাই না? 15। এখন তোমার কি মিলে, মিলে না, তাহলে কি করবো বলো, এই যে দশমিকটা এক ঘর ডানে সরাবা, -1 দিয়ে দাও, দশমিক যদি এক ঘর ডানে সরাও -1 দিয়ে দিবা, তাহলে কত আসছে, 5 × 10⁻14, 5 × 10⁻14, বুঝতে পারছো? সো এই টাইপের প্রশ্ন আসলে কি ধামাধাম অ্যানসার করা যাবে বলো, ধামাধাম অ্যানসার করা যাবে। হ্যাঁ আরবি বলছে, এইদিকে হচ্ছে আমার নাজমুল, রহিমা, হুমায়রা তাসনিম, ওকে সাবাস, হ্যাঁ জানাতুল ফেরদৌস বলছিল, ওকে ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সবাই একটু কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, হ্যাঁ ওকে। সো এই টাইপের প্রশ্নগুলো আসলে কি আমরা পারবো না ভাই, পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে। এরপর আসো, যেমন এইটা একটু দেখো তো কি বলছে, বলছে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত, তাই না? কি জিজ্ঞেস করছে, ফোটনের শক্তি কত, ফোটনের শক্তি কত। তাহলে তুমি জানো কি বলতো, ফোটনের শক্তি ইকুয়াল টু কত, ইকুয়াল টু hc/λ, তাই না? hc/λ। এইখানে তুমি কি পাবা বলতো, জুল পাবা, কি পাবা, এককটা পাবা জুল, কি পাবা, জুল। কিন্তু ভাই তোমার এককটা কি আছে বলতো, সবকিছু আছে ইলেকট্রন ভোল্টে, তাই না? ইলেকট্রন ভোল্টে আছে, তাই না? ইলেকট্রন ভোল্টে আছে। সো এই জায়গাতে পোলাপাইন প্যারা খায়, তোমার কোনো প্যারা খাইতে হবে না। আসো আমি তোমাকে সহজ করে দিচ্ছি, দেখো hc/λ, h এর ভ্যালু কত রে ভাই বলো, h এর ভ্যালু 6 পয়েন্ট, মনে করো 63 ধরলাম, ইনটু 10⁻34, 34, c এর ভ্যালু 3 × 10⁸, তাই না? ল্যামডাটা কত বলছে, 6650 ইনটু কত রে আসে, 10⁻10, তাই না? 10⁻10। এখন এই জায়গা থেকে আমার অপশনটা আছে কি ইলেকট্রন ভোল্টে, আমি এই অবস্থায় রাখলে কি আমি পাবো জুল, তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট আসতে হবে, জুল থেকে ইলেকট্রন ভোল্ট আসার জন্য কি করব বলো, 1.6 ইনটু 10⁻19 দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে কি পাবো, ইলেকট্রন ভোল্ট পেয়ে যাব, বুঝছো? ইলেকট্রন ভোল্ট পেয়ে যাব। ওকে ওকে, বুঝছো? এখন ঘটনাটা দেখো ভাই, এই জায়গাটা নিয়ে যদি আমরা খুব ভালোভাবে একটু কাজ করি, তুমি যদি দেখো যে এই সংখ্যাটাকে 6.63 আছে, তো এইখানে একটা দশমিক যদি আমি বামে সরাই দেই, তোমার কি কষ্ট হবে? কষ্ট পাইও না, কেন? যে 1 2 3 ঘর বামে সরাইছি, +3 দিয়ে দিছি, বুঝছো?
+3 দিয়ে দিছি, 3 ঘর বামে সরাইছি +3 দিয়ে দিছি। এখন ঘটনাটা দেখো তো ভাই, আমি ইজিলি এই যে এইটা আর এইটা কাটতে পারতেছি না? পারতেছি। সংখ্যা কি আছে বলো? 3/1.6, 3/1.6। আর কোনো সংখ্যা আছে না? তাহলে কি আছে? 10⁻34 + 8। এখানে কত আসতেছে বলো? -19 উপরে গেলে +19 হয়ে যাবে, আর এখানে কত? -7 উপরে গেলে কি +7 হয়ে যাবে। এই তো এখন এইটার হিসাব পরে এই জায়গাটা তুমি যদি দেখো তো ভাই, যদি তোমার এমন হইতো, দেখো যদি আমার এমন হইতো 3/1.5, তাহলে কত হইতো রে? এটা 2 হইতো না? 3/1.5 যদি হইতো তাহলে এটা 2 হইতো, তাই তো? এখন ভাই আমার যদি এই 1.5টা আমার কত আসে বলতো? 1.6 আছে না? 1.6 আছে, তাহলে এইটা কি হবে? 2 এর চেয়ে কম হবে না? এইটা কি হবে? 2 এর চেয়ে কম হবে না? এই ক্যাটাগরিটা এতটুকু কি আমার <2 না ভাই? <2 না? <2 তো আমার একটা অপশনেই আছে 1.8, তাহলে আমার অ্যানসার ডিরেক্ট এ। বুঝছো? অ্যানসার আমার ডিরেক্ট এ। সো এই ধরনের ক্যালকুলেশনগুলা যদি তুমি পুরোটা মিলানোর সময় নাও পাও, বাট তুমি এইরকম কাছাকাছি ক্যালকুলেশন করে ফেলবা, ঠিক আছে? 3/1.5 হইলে 2 হইতো, যেহেতু এটা 1.5 না 1.6, তাহলে আমার 2 এর চেয়ে কি অ্যানসারটা কম আসবে? এই যে 2 এর চেয়ে কম একটাই আছে 1.8, আর 1.5 তো ভাই অনেক ছোট, তাই না? এত তো ছোট না, তাই না? সো এভাবে তুমি চিন্তা করবা, তোমার অ্যানসারগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অ্যানসারগুলো হয়ে যাবে। হ্যাঁ, সাথে রে শাবাশ। ওকে, এরপরে আসো। এবার দেখো তো এটা কি বলছে? কোন বেতার তরঙ্গে ই নটের মান বলছে, তাই না? ই নটের মান দিয়ে বলছে বি নটের মান কত, ই নট দিয়ে বলছে বি নটের মান কত। তুমি কি জানো ভাই? তুমি জানো সি ইকুয়ালস টু কি বলো? সি ইকুয়ালস টু ই নট বাই বি নট, তাই না? ই নট ভাগ বি নট, এটা জাস্ট মাথায় রাখবা। তাহলে এই জায়গা থেকে বি নটটা কত আসবে বলো? বি নটটা আসবে কত? ই নট ভাগ সি না? ই নট ভাগ সি। ই নটের ভ্যালু কত? 10⁻⁴। বি নট সি এর ভ্যালু কত? 3 × 10⁸, তাই না? 8। সো এই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো যে ভাই 1/3 × 10⁻⁴ প্লাস 8 উপরে গেলে কত? -8, তাই না? এখন দেখো তো ভাই 1/3 কত আসে? 1/3 কি 0.33 না? 0.33 না? তাহলে 0.33 রিলেটেড তো একটা মান আসবে। 33 রিলেটেড তো তোমার একটা মানই আছে ভাই, তাহলে সেটাই তোমার অ্যানসার। বুঝছো? 1/3 0.33 আসবে, তাহলে 33 রিলেটেড একটা মান আসে। দশমিকের আমার হিসাব করার দরকার নাই তো, কারণ আমার একটা অপশনই আছে। ক্লিয়ার? বাকিটুকু তুমি মিলাই দিতে পারবা ভাই, বাকিটুকু তুমি মিলাই দিতে পারবা। ওকে ওকে, পারবা সবাই? সবাই পারবা ইনশাআল্লাহ? বলো সবাই পারবা, বলো। হ্যাঁ পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে ওকে, এরপরে আসো। ওকে, এবার দেখো তো এটা কি বলছি, যে কোনটি মিউ নট এপসাইলন নট এর একক? এপসাইলন নট মিউ নট এর একক। অনেক পোলাপাইন কি করবে জানিস? অনেক পোলাপাইন যে কাজটা করবে, যে এখানে এপসাইলন নট এর মান বসাই দিবে। কি বলতো? এই যে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার, তাই না? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার। ওকে, এপসাইলন নট এর মান বসাই দিবে কত? টেসলা মিটার পার এম্পিয়ার। আচ্ছা, এটা হচ্ছে সে 3 দিন লাগবে মিলাইতে। হ্যাঁ, 3 দিন লাগবে, 3 ডেজ লাগবে মিলাইতে, 3 ডেজ লাগবে মিলাইতে। আচ্ছা, হোসেন ভাই খুব সুন্দর একটা কথা বলে, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি যাওয়া লাগে না। আসলে বুদ্ধি থাকলে আসলেই শ্বশুর বাড়ি যাওয়া লাগে না। কেন লাগে না দেখো, তুমি এখানে যদি একটু ইন্টারেস্টিং ঘটনা দেখো, তুমি জানো c = 1/√, মিউ নট এপসাইলন নট, তাই না? মিউ নট এপসাইলন নট। সো এই জায়গা থেকে তুমি দেখো যে মিউ নট এপসাইলন নট এটা আসছে কত? 1/c², তাই না? 1/c²। মিউ নট এপসাইলন নট কি? 1/c²। তার মানে কি বলতো? এটাকে আমি বলতে পারি c ইনভার্স 2, তাই না? c ইনভার্স 2। এখন বলো তো ভাই, c এর একক কত রে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তার উপরে যদি আমি -2 দেই, তাহলে কত আসতেছে বলো তো? মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কয়ার না? তাহলে তুমি এইটা করবা না ওইটা করবা, বলো? তাহলে এইটা তোমার জন্য অবশ্যই সহজ। বুঝছো? ওই যে বলে না, ওই যে কইয়ের তেলে কই ভাজা, তো এটা তুমি কি করছো? কইয়ের তেলে কই ভাজছো, কারণ তুমি সি কে চিনো, আলোর বেগ মিটার পার সেকেন্ড। সো এই কইয়ের তেলেই তুমি কি কই ভেজে ফেলছো। তোমার অ্যানসার কত আসবে বলো তো? কোনটার অ্যানসার আমি জানি না, তোরা একটু খুঁজে বের করে নিস। কত? এই যে ডি নম্বরটা। বুঝছো? এই যে ডি নম্বরটা হচ্ছে আমার অ্যানসার, ডি নম্বরটা হচ্ছে আমার অ্যানসার। ক্লিয়ার? সো এই জায়গাটা খুব ভালোভাবে মাথায় রাখবি ভাই, খুব ভালোভাবে মাথায় রাখবি। তুই কইয়ের তেলে কই ভাজবি, ঠিক আছে? কইয়ের তেলেই কই ভাজবি। বুঝছো সবাই? বলো সবাই বুঝছো? ওকে ওকে, সো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। হ্যাঁ ওকে, এরপরে আসো। আচ্ছা, আমরা বর্ণালী নিয়ে কথাবার্তা বলছি, কার শক্তি বেশি কার শক্তি কম, হ্যাঁ, কার কম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক কম, এইটা ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আসো এবার। আচ্ছা, এবং বর্ণালীর আমরা কাজও দেখছি, তাই না?
এবার এই জায়গা থেকে আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করব। এই প্রশ্নটা একটু সবাই বলো তো, এটা কোথায় আসছে বলো? এই যে দেখছো ক্লাস্টার এগ্রি, তোমার ক্লাস্টার এগ্রি 23-24 চলে আসছে, গত বছরের প্রশ্ন, বুঝছো? গত বছরের প্রশ্ন। আমি শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি যাবো ইনশাল্লাহ আগামী 50 সালের পর, ঠিক আছে? ওকে ওকে, বলো বলো। ওকে, বল দেখি এটা কি হবে রে? কোনটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে ভাই তুই কিভাবে কেমনে চিন্তা করবি বলতো? কোনটির কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাই না? তাহলে ভাইয়া তোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে, তাই না? কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে কি? তুই চিন্তা করবি এভাবে, যার যার ল্যামডা মিনিমাম, যার ল্যামডা মিনিমাম, যার ল্যামডা মিনিমাম তার শক্তি কম্পাঙ্ক সবচেয়ে বেশি না? এখন বলতো ভাই কার ল্যামডা মিনিমাম, কার ল্যামডা মিনিমাম? এদের মধ্যে কি গামা রে, তাই না? গামা রে কি বলতো তোর ল্যামডাটা মিনিমাম, যেহেতু ল্যামডা মিনিমাম তার মানে কি এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি। ক্লিয়ার? দেখো ভাই আমি বারবার বলি তুমি পরীক্ষায় চান্স পাবা না, চান্স না পাওয়ার প্রধান কারণ হচ্ছে এই টাইপের সহজ প্রশ্ন ভুল করা। কঠিন প্রশ্ন কেউ যদি স্কিপ করে তার চান্সে কোনো ব্যাঘাত ঘটবে না, বাট সহজ প্রশ্ন যদি তুমি ভুল করো, কঠিন প্রশ্নে সময় নষ্ট করো, তোমার চান্স হবে না। চান্স হয় না দুইটা কারণে, খুব ভালোভাবে মাথায় রাখবা। চান্স হয় না, চান্স পাবে না, চান্স পাবে না যদি তোমার ভিতরে দুইটা বৈশিষ্ট্য থাকে। দুইটা বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে কঠিন প্রশ্নে, কঠিন প্রশ্নে সময় নষ্ট যদি করো, কঠিন প্রশ্নে যদি তুমি সময় নষ্ট করো। দুই নম্বরে মাথায় রাখবা সহজ প্রশ্ন ভুল করলে, হ্যাঁ সহজ প্রশ্ন ভুল করলে, ঠিক আছে? সহজ প্রশ্ন ভুল করলে, এই দুটো রিজন মাথায় রাখবা। তুমি যদি সহজ প্রশ্ন ভুল করে আসো এবং কঠিন প্রশ্নে সময় নষ্ট করো, তাহলে ভাই তোমার চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে, বুঝছো? তোমার চান্স হবে না দুইটা কারণে, কঠিন প্রশ্নে যদি সময় নষ্ট করো, সহজ প্রশ্ন ভুল করে আসলে তোমার চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। ক্লিয়ার? সো এগুলো ভুল করা যাবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো, এবার এইটা দেখো তো, দেখছো এই যে দেখছো যে তোমার হচ্ছে ক্লাস্টার ডিগ্রি 21-22 এই জায়গা থেকেই প্রশ্ন, বুঝছো? প্রশ্নের প্যাটার্নটা বুঝছো? 21-22 আসলো, 19-20 আসলো এবং কি তোমার 23-24 আসছে। সো কি বলছে দেখো তো, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কি বলছে? বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে ল্যামডাটা ম্যাক্সিমাম, তাই না? তাহলে ওই যে মনে আছে বে নি আ সোহ কলা, তাই না? কলা। তাহলে এখানে আমরা এই দিক থেকে আসবো, লাল, লাল কি আছে এখানে রে? লাল নাই। এর পাশে ক, কলা আছে, এই যে কতে কমলা, তাই না? কতে কমলা, তাহলে কতে কি কমলা, লাল নাই, লালের পরে কি আছে? কমলা, তার মানে কমলা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বুঝতে পারছো ভাই? সবাই বুঝতে পারছো? ওকে ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার এইটা দেখো তো, দেখছো রাজশাহী ইউনিভার্সিটিতেও সেম প্রশ্ন আসছে। রাজশাহী ইউনিভার্সিটি মডার্নাতে আসছিল, কি বলছে যে কোন ফোটনের শক্তি সবচেয়ে কম? কি বলো? শক্তি সবচেয়ে কম। তাহলে শক্তি কম কার বলো? শক্তি কম কার? যার ল্যামডা ম্যাক্সিমাম, যার ল্যামডা ম্যাক্সিমাম তার ইটা মিনিমাম না? ইটা মিনিমাম। কার ল্যামডা ম্যাক্সিমাম এখানে বলো তো? এই যে দেখো রেডিও ওয়েভ, তাই না? রেডিও ওয়েভ, তাহলে রেডিও ওয়েভের ল্যামডাটা কি আমার ম্যাক্সিমাম, এই কারণে কি আমার শক্তিটা সবচেয়ে কম। ক্লিয়ার? বুঝছো সবাই? বলো বুঝছো? তাহলে রেডিও ওয়েভের আমার ল্যামডা ম্যাক্সিমাম, এই কারণে শক্তি সবচেয়ে কম। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, ভুল করলে চান্স হবে না। এই জায়গা থেকে আসা প্রশ্ন ভুল করলে চান্স হবে না, এটা এমন প্রশ্ন। ওকে, এরপর আসো দশা পার্থক্য, পদ পার্থক্য, একবারে ডাল ভাত টপিকস। কিভাবে দেখো, মনে রাখবা যে ভাই দশা পার্থক্য, দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পদ পার্থক্য, পদ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পদ পার্থক্য। আমি বলি দপা ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পদ পার্থক্য, বুঝছো? এই জায়গাতে একটা সতর্কতা আছে, খুব ভালোভাবে মাথায় রাখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা এই জায়গা থেকে যে ভাই সতর্কতা আছে একটা, হ্যাঁ একটা সতর্কতা খুব ভালোভাবে মাথায় রাখবা যে এমন যদি হয়, এমন যদি হয় ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন শেষে, ক্যালকুলেশন শেষে দশা পার্থক্য টয়েস পাই অপেক্ষা, টয়েস পাই অপেক্ষা বড় হলে, বড় হলে এটা হইতেই পারে ক্যালকুলেশন শেষে দশা পার্থক্য তোমার টয়েস পাই অপেক্ষা বড় হয়ে গেছে, এমনটা হইতে পারে। এখানে একটা সতর্কতা মাথায় রাখবা, সতর্কতা মাথায় রাখবা। সতর্কতাটা হচ্ছে এরকম যে ভাই ক্যালকুলেশন শেষে, হ্যাঁ মাথায় রাখবা যে ক্যালকুলেশন, ক্যালকুলেশন শেষে, শেষে পদ পার্থক্য, পদ পার্থক্য ল্যামডা অপেক্ষা, ল্যামডা অপেক্ষা বড় হলে, বড় হলে এমন দুইটা ঘটনা তোমার সাথে ঘটতে পারে। তুমি ক্যালকুলেশন শেষে দেখছো টুয়াইস পাই, তোমার দশা পার্থক্য টুয়াইস পাই অপেক্ষা বড়,
এবং পথ পার্থক্য ল্যামডা অপেক্ষা বড়, কিন্তু এই দুটো অপশনে নাই। কি বলতো, এই দুটো তোমার অপশনে নাও থাকতে পারে। যদি অপশনে না থাকে, যদি অপশনে না থাকে, তাহলে মনে রাখবা যে গৌণ মান পেতে, মনে রাখবা তখন তোমার গৌণ মানটা হবে, তখন তোমার গৌণ মানটা হবে। গৌণ মানটা কি করবা, গৌণ মানটা পাওয়ার জন্য কি করবা, টয়েস পাই বিয়োগ করব। কি করব, টয়েস পাই বিয়োগ করবা, টয়েস পাই বিয়োগ করব। মনে রাখবা যদি কখনো ভাই, যদি কখনো আমার ক্যালকুলেশন শেষে দশা পার্থক্যটা টয়েস পাই অপেক্ষা বড় হয় কিন্তু অপশনে নাই, তখন আমি কি করব, টয়েস পাই বিয়োগ করব। তাহলে কি হবে, আমি গৌণ মান পাবো, ওই গৌণ মানটা আমার অপশনে থাকবে, বুঝছো? এবং এইখানেও আমি মাথায় রাখবো যদি পথ পার্থক্য ল্যামডা অপেক্ষা বড় হয় তখন গৌণ মান আমি বের করব। কি করব, গৌণ মান পাওয়ার জন্য আমি কি করব, মনে রাখবে এখানে ল্যামডা বিয়োগ করব। কি করব, ল্যামডা বিয়োগ করব। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, ল্যামডা বিয়োগ করে তখন গৌণ মান বের করবা। তাছাড়া এই দুইটা ছাড়া তোমার ইজিলি সব ম্যাথ মিলবে। এবং যদি প্রশ্ন পেছায় এই জায়গায় পেছাবে। আসলে এবার একটু প্রশ্ন প্র্যাকটিস করে আসি, দেখো একটু প্রশ্ন প্র্যাকটিস করে আসি। দেখো কি বলছে, যেমন এইটা দেখো ক্লাস্টার এগ্রি 23-24 আসছে, বুঝছো? ক্লাস্টার এগ্রি তোমার 23-24 চলে আসছে, 23-24 চলে আসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এর আগের বছর যখন কৃষির জন্য পড়াই এই টাইপের একটা ম্যাথে করাইছিলাম, ওইটাই সরাসরি চলে আসছিল। হ্যাঁ, কি বলছে দেখো ভাই, কোন দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে। কি দেওয়া আছে রে, দশা পার্থক্য দেওয়া আছে 3π/2 হলে পথ পার্থক্য কত? তাহলে তুমি জানো কি, তুমি জানো তোমাকে এভাবে শিখাইছি যে দশা পার্থক্য ইকুয়াল টু কি, টয়েস পাই বাই ল্যামডা ইনটু কি, পথ পার্থক্য, তাই না? তাহলে পথ পার্থক্যটা কত হবে, পথ পার্থক্য কত, ল্যামডা ভাগ টয়েস পাই ইনটু দশা পার্থক্য না কত, 3π/2, তাই না? 3π/2 একবারে ধামাধাম পাই পাই কেটে দে, পাই পাই কেটে দে, তার মানে কত, 3λ/4 না, 3λ/4 না? অপশনে আছে না রে, আছে তো, কত, এই যে 3λ/4। ক্লিয়ার, মিলছে? এটা হচ্ছে 5 সেকেন্ডের ম্যাথ। হ্যাঁ, 5 সেকেন্ডে করে ফেলবি, ঠিক আছে? 5 সেকেন্ডে করে ফেলবি। এই যে হাসনাউল বান্না রহিমা খুব সুন্দরভাবে অ্যানসার বলছে। হ্যাঁ, হাবিবুল কুশার, তুমি এমন ম্যাথ দেখো নাই, তুমি কয়টা ম্যাথ প্র্যাকটিস করছো, কয়টা ম্যাথ প্র্যাকটিস করছো? এমন ম্যাথও আসে ভাইয়া, ষষ্ঠ পরীক্ষা দিতে যাবি না, পাবি। হ্যাঁ, ওকে। আমি তো বলছি যে ওইটা যখন তোমার প্রশ্ন ঘুরাই পেঁচাই দিবে, সহজ টপিক থেকে যখন প্রশ্ন ঘুরাই পেঁচাই দিবে তখন তোর ওইটা লাগবে, ঠিক আছে? ওকে ওকে, এরপরে আয় ভাই, এরপরে আয়। এবার এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে, যে ভাইয়া এত মিটার ব্যবধানে অবস্থিত, কি বলছে, এত মিটার ব্যবধানে অবস্থিত দুটি কণার মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে। এটা কি বলতো, এই মানটা কি আমার দশা পার্থক্য, তাই না? দশা পার্থক্য এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে ভাই এই যে এত মিটার ব্যবধান, এটা মনে রাখবে, এটা হচ্ছে পথ পার্থক্য। কি বলতো, পথ পার্থক্য। তুমি কি জানো, দশা পার্থক্য ইকুয়াল টু টয়েস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, তাই না? পথ পার্থক্য। তাহলে ল্যামডা কত আসবে, ল্যামডা আসবে কত, টয়েস পাই বাই দশা পার্থক্য। টয়েস পাই ল্যামডা কত, টয়েস পাই ভাগ দশা পার্থক্য। দশা পার্থক্য কত, 3.14 ইনটু ভাই পথ পার্থক্য কত রে, 0.325, তাই না? 0.325, এই তো। তাহলে বলো গুণ করো, গুণ করো, কত আসে, এই যে এইটা 3.14 আর পাই কাটো, তাহলে কত আসে বলো, 2 ইনটু 0.325, তাই না? কত আসে ভাই, 3 দুগুণা 6, তাই না? তারপরে ডিরেক্ট আমার অ্যান্সার কত আসবে বলো, এই যে, তাই না? 6.5, হ্যাঁ 0.65, 0.65। বুঝছো রে, বলো সবাই বুঝছো? হ্যাঁ, ওই বেসিকটা কি ভাই, দেখো ওটা সহজ টপিক, সহজ টপিকের প্রশ্ন কোনোভাবেই যেন মিস না যায়, তুমি যেন ভুল না করো, এই কারণে আমি ওটা এক্সট্রা বলে দিছি। যদি কখনো দেখো দশা পার্থক্য টয়েস পাই বেশি হইছে, অপশনে নাই, তখন কি করবি, টয়েস পাই বিয়োগ করে দিবি। পথ পার্থক্য ল্যামডা অপেক্ষা বেশি হইছে কিন্তু অপশনে নাই, ল্যামডা মাইনাস করে দিবি, দেখবি যে অপশন মিলছে। হ্যাঁ, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসে এবং কৃষিতে আসতে পারে, বুঝছিস? ওকে ওকে, বুঝছো রে ভাই, সবাই বুঝছো? হ্যাঁ, সি নাম্বারটা। এরপরে তো ভাই এই তো এবার হচ্ছে মেইন কাজ, ইয়ং এর ডিচির পরীক্ষা। প্রথম কথা হচ্ছে ভাই, প্রথম কথা হচ্ছে ডিসির পরীক্ষা থেকে প্রশ্ন আসলে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম কথা কি বলতো, মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে ডিসির পরীক্ষা থেকে খুব ভালোভাবে বুঝবি। এইটা দেখ, তোকে আমি আগে দেখাই কেমনে বুঝাবো। এই যে একটা বক্স আছে না, এই বক্সটা ক্লিয়ার করে নিবি আমার কাছ থেকেই, আর কখনোই এই ডিসির পরীক্ষা নিয়ে কখনো প্যারা নিতে হবে না। এই বক্সটা আমি ক্লিয়ার করে দিব, বুঝছো? এই বক্সটা ক্লিয়ার করে দিব, আর কখনোই তোমার প্যারা নিতে হবে না। বাট এই বক্সটা ক্লিয়ার করার আগে আমরা একটু ডিসির পরীক্ষাটা একটু আগে দেখবো। আচ্ছা ভাইয়া, এই যে মনে আছে তোমার, এই সূর্য থেকে আলো আসতেছে শক্তির কোয়ান্টাম নিয়ম অনুসারে না, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এভাবে আসতেছে।
সো এই ঘটনাটা উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এই ঘটনাটাকে বলা হয় আলোর ব্যতিচার, বুঝছো? এই ব্যতিচারটা বোঝার জন্য আমরা ডিসির পরীক্ষাটা করি। হ্যাঁ, ওকে, খুব ভালোভাবে বক্সটা বোঝার আগে এইটাকে বুঝে নিবা। ডিসির পরীক্ষা বোঝার জন্য মনে করো আমরা সবাই জানি কি বলতো, এই যে মনে করো আমার একটা হ্যাপি বার্থডে টু ইউ আছে, কি বলো, হ্যাপি বার্থডে টু ইউ আছে, এটা একটা মোমবাতি, এই যে মোমবাতি থেকে আলো জ্বলতেছে, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ আছে। এখন এই মোমবাতি থেকে যে আলো যায়, এই আলোটাকে আমরা বলি কি বলতো, অসঙ্গত আলোগুচ্ছ। কি বলো? অসঙ্গত আলোগুচ্ছ। অসঙ্গত আলোগুচ্ছ তার মানে এখানে অনেকগুলো বর্ণ কাজ করে, অনেকগুলো বর্ণের আলো কাজ করে। এখন এই বর্ণের আলোগুলাকে যখন আমি আচ্ছা এটাকে আরেকটু বড় করব আমি। আচ্ছা দেখো, এরকম যখন দুটো চিরের মধ্য দিয়ে পাঁচ করব, দেখো এরকম দুটো চিরের মধ্য দিয়ে যদি আমি পাঁচ করি, এই যে একটা চির, এই একটা চির, এই চিরের মধ্য দিয়ে যদি পাস করি, তার মানে এইখান থেকে আমরা কি করব বলো, একটু বুঝো, এটা একটু বুঝো ভাই, এটা একটু বুঝো, তাহলে তোমার জন্য জিনিসগুলো সহজ হবে। এই যে তার মানে এইখান থেকে যখন আমি ল্যামডা পাঁচ করব, তখন কি হবে, এইখানে আমি একটা পর্দা দিব। কি দিব? এখানে আমি একটা পর্দা দিব। হ্যাঁ, একটা পর্দা দিব। তাহলে কি হবে, এই জায়গা থেকে আলোগুলো কি করবে, এই পর্দার উপর আপতিত হবে, তাই না? পর্দার উপর আপতিত হবে। এই আলোর আপতিত হওয়ার ঘটনাটাকে বলা হয় আলোর উপরিপাতন, তাই না? আলোর উপরিপাতন ঘটবে। উপরিপাতন, এটা একটু বেসিকটা আমি ক্লিয়ার করে দেই যেন তোমার আর কখনো প্যারা লাগে না। আলোর উপরিপাতন ঘটবে। কি ঘটবে? উপরিপাতন ঘটবে। এই উপরিপাতনটা তোমার দুই ভাবে ঘটবে। উপরিপাতনটা কয় ভাবে ঘটবে? দুই ভাবে। একটা হচ্ছে তোমার উপরিপাতনটা ঘটতে পারে সমদশায়, কি বলো, সমদশায় উপরিপাতন ঘটবে, অথবা মনে রাখবা বিপরীত দশায় উপরিপাতন ঘটবে। কি ঘটবে? বিপরীত দশায় উপরিপাতন ঘটবে। হ্যাঁ, বিপরীত দশায় উপরিপাতন ঘটবে। এই যে উপরিপাতন ঘটতেছে না, সমদশায় ঘটবে বা কি বিপরীত দশায় ঘটবে। এখন যদি কখনো সমদশায় উপরিপাতন ঘটে, তাহলে মনে রাখবা ওই বিন্দুটা হবে উজ্জ্বল। কি হবে? উজ্জ্বল গঠনমূলক বা চরম। জাস্ট শব্দগুলো মাথায় রাখো, এই শব্দগুলো দিয়ে তুমি প্রশ্ন বুঝবা। যে জায়গায় সমদশায় উপরিপাতন হচ্ছে ওই বিন্দুতে উজ্জ্বল গঠনমূলক বা চরম বলবো। যে বিন্দুতে আমার বিপরীত দশায় উপরিপাতন হচ্ছে এই বিন্দুকে বলবো অন্ধকার ধ্বংসাত্মক বা অবম। অন্ধকার ধ্বংসাত্মক বা অবম। ক্লিয়ার? অন্ধকার ধ্বংসাত্মক বা অবম, বুঝছো? তার মানে ঘটনাটা ঘটতেছে এরকম যে ভাই এইখানে কি হচ্ছে, তোমার এরকম অনেকগুলো ডোরার সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? অনেকগুলো ডোরার সৃষ্টি হচ্ছে। এই যে এরকম কি অনেকগুলা ডোরার সৃষ্টি হবে। আচ্ছা, এরকম অনেকগুলো ডোরার সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এই ডোরার কি হবে, কিছুটা হবে উজ্জ্বল, এই যে দেখো উজ্জ্বল, খুব ভালোভাবে এটা একটু বুঝে নাও। হ্যাঁ, এটা বুঝলে কি এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষা আসে এবং তুমি পারবা, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এবং তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, তার মানে এরকম উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে, তাই না? এরকম উজ্জ্বল এবং অন্ধকার ডোরার সৃষ্টি হবে। তাহলে কোথায় কোথায় উজ্জ্বল? যেখানে কি হয়েছে, সমদশায় পড়ছে। সমদশায় বলতে একটা জায়গায় দুইটা টর্চ লাইট তুমি ফেলছো, তাহলে ওই জায়গাটা বেশি আলোকিত হবে না? আর দুইটা জায়গায় দুইটা টর্চ লাইট ফেলছো, তাহলে মাঝে জায়গায় কি তুলনামূলক অন্ধকার হবে। এই যে পর্যায়ক্রম উজ্জ্বল অন্ধকার, এরকম ঘটনাটাকে বলছি কি আমরা বলতো আলোর উপরিপাতন, বুঝছো? ওকে, তো এইখানে আমরা কয়েকটা জিনিস ইউজ করছি। এই যে সিল দুইটা ইউজ করছি, এই সিল দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমার a হয় এবং সিল থেকে যদি পর্দার দূরত্ব যদি d হয়, এবং আমি যদি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো ইউজ করি, তাহলে এই জায়গা থেকে আমাদের দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা। একটা হচ্ছে তোমার ডোরা প্রস্থ লাগবে, আর একটা হচ্ছে তোমার ডোরা ব্যবধান লাগবে। আর কি লাগবে বলতো? ডোরা ব্যবধান। হ্যাঁ, ডোরা প্রস্থ এবং কি ডোরা ব্যবধান লাগবে। জিনিসটা ভালোভাবে বুঝো যে ভাই পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার যে হচ্ছে, এই যে একটা উজ্জ্বল ডোরা বা একটা অন্ধকার ডোরা, এটাকে বলবো ডোরা প্রস্থ, আর দুইটা ডোরাকে বলবো ডোরা ব্যবধান। তাহলে ঘটনাটা মাথায় রাখবা যে ভাই ডোরা প্রস্থ বলতে তোমার একটা ডোরা, কি বলতো, একটা ডোরা, আর ডোরা ব্যবধান বলতে বুঝবা যে দুইটা ডোরা। কি বলো? দুইটা ডোরা। এই ডোরা প্রস্থটা তুমি খুব ভালোভাবে মাথায় রাখবা। ডোরা প্রস্থটাকে আমরা যদি বলি ডেল এক্সটা হচ্ছে, সেটা হবে ল্যামডা ডি বাই 2a। কি বলতো? ডেল এক্সটা হবে, ডোরা প্রস্থকে যদি আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি, ডেল এক্সটা হবে ল্যামডা ডি ভাগ
2a, আর ডোরা ব্যবধানটা হচ্ছে মনে রাখবা x যদি হয় সেটা কি ল্যামডা ডি ভাগ a, ল্যামডা ডি ভাগ a। ক্লিয়ার? তার মানে ডোরা ব্যবধান মানে কি দুইটা ডোরা, বুঝছো? তার মানে ঘটনাটা দেখো, এই যে দেখো একটা ডোরা আর একটা ডোরা, এই যে দুইটা ডোরা মিলে কি হবে আমার ডোরা ব্যবধান x হবে, আর এই যে একটা ডোরা এইটা হচ্ছে কি আমার বলতো ডেল x হবে। ক্লিয়ার? ডেল x হবে। সো ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধানটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান। তাহলে তুমি উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, বুঝছো? ওকে, এখন ভাই আমার এই ডিসির পরীক্ষা থেকে তিনটা কমন প্রশ্ন আছে। কি কি আছে আসো এবার আমরা প্রশ্নটা বুঝবো। ডিসির পরীক্ষায় আমাকে বলতে পারে n তম উজ্জ্বল ডোরার অবস্থান কোথায়, n তম উজ্জ্বল ডোরার পথ পার্থক্য কোথায়, ইয়ং এর ডিসির পরীক্ষা n তম উজ্জ্বল ডোরার দশা পার্থক্য কত। সেম ভাবে এইদিকে ইয়ং এর ডিসির পরীক্ষা n তম অন্ধকার ডোরার অবস্থান কোথায়, n তম অন্ধকার ডোরার পথ পার্থক্য কত, n তম অন্ধকার ডোরার দশা পার্থক্য কত। খুব ভালোভাবে মাথায় রাখবা, বুঝছো? তাহলে দেখো ভাই আমি এই দিকে রাখছি কি উজ্জ্বল গঠনমূলক চরম, অন্ধকার ধ্বংসাত্মক অবম। ক্লিয়ার? দেখো প্রতিটা জায়গায় এখানে কি আছে বলো তো, জোর আছে, একটা শব্দ আছে কি বলো, জোর। কি আছে? জোর। কি আছে রে? জোর। আর এখানে আছে কি বলো তো, বিজোর বা বেজোর, তাই না? বিজোর। তাহলে আসো আগে আমরা জোর আর বিজোরটাকে একটু ক্লিয়ার করে নিই। মনে রাখবা এই যে জোর সংখ্যা কি বলতো, জোর সংখ্যাকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। কি করি? 2n দ্বারা প্রকাশ করি। এখানে অবশ্যই n = 0 1 2 3 এমনে চলবে, তাই না? এই n = 0 এইটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। কি বলো? কেন্দ্রীয় চরম। খুব ভালোভাবে মাথায় রাখবা, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। n = 1 প্রথম উজ্জ্বল, প্রথম ডোরা, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে 2n এটা লেখাটা দেখা যায় তোমাদের, বলো দেখা যায় 2n, এটা কত বলো 2n। হ্যাঁ, এটা হচ্ছে জোড়টাকে বলে কি 2n দ্বারা। হ্যাঁ, 2n দ্বারা আমরা প্রকাশ করি। ওকে, আর বিজোড় সংখ্যাটাকে এই যে বিজোড় যে সংখ্যাটা আছে, বিজোড় সংখ্যাটা, হ্যাঁ বিজোড়, এই বিজোড়টাকে এক এক ভাবে প্রকাশ করা হয়। 2n + 1 দ্বারা প্রকাশ করা যায়, 2n - 1 দ্বারা প্রকাশ করা হয়। আমি 2n + 1 দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, 2n + 1 দ্বারা প্রকাশ করি, তখন আমার 2n + 1 দ্বারা প্রকাশ করি n = কি 0 1 2 এমনে শুরু হবে। ঠিক আছে? এমনে শুরু হবে, বুঝছো? তাহলে ভাইয়া আমি কি বলছি বলো তো, দেখো খুব ভালোভাবে, খুব ভালোভাবে মাথায় রাখবা। ইয়ং এর ডিচির পরীক্ষায় এইখানে কোনো সূত্র পড়বো না, কোনো সূত্র মুখস্থ করব না, কোনো সূত্র মুখস্থ করব না। দেখো ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরা বললে জোর। কি বলো তো, জাস্ট আমার সাথে মিলাও। ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরা বললেই জোর, উজ্জ্বল ডোরা বললেই জোর। ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম অন্ধকার ডোরা বললেই বিজোড়। কি বিজোড়? n তম উজ্জ্বল ডোরা জোর, n তম অন্ধকার ডোরা বিজোড়। এখন কথা হচ্ছে কার জোর কার বিজোড়। দেখো ভাই যদি বলে ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরার অবস্থান, তাহলে কার জোর? প্রস্থের জোর। কার জোর? প্রস্থের জোর। যদি বলে পথ পার্থক্য, যদি বলে পথ পার্থক্য, তাহলে মাথায় রাখবা পথ পার্থক্য হবে λ/2 এর জোর। কার জোর বলো তো? λ/2 এর জোর। কি বলো? আচ্ছা এটা সুন্দর করে একটু লিখি, আমার লেখা একটু জঘন্য তো। λ/2 এর জোর। ওকে দেখো, এই দেখা যায়, দেখা যায়, আমি আসি আসি আসি, নেট প্রবলেম। ওকে, এই দেখো ভাই যদি বলে ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম ডোরা, তাহলে কি হবে? জোর। আর অন্ধকার বললে বিজোড়। কার জোর? যদি বলে ইয়ং এর n তম ডোরার অবস্থান, তাহলে কি হবে? প্রস্থের জোর। কার জোর? প্রস্থের জোর। যদি বলে অন্ধকার ডোরা, তাহলে কি হবে? প্রস্থের বিজোড়। আসো এবার দেখো মিলাও আমার সাথে। ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম ডোরার উজ্জ্বল ডোরার অবস্থান প্রস্থের জোর। জোরকে তুমি কিভাবে চিনো বলো? জোরকে তুমি কেমনে চিনো? জোরকে চিনো কত বলো তো? টুয়াইস n ইনটু প্রস্থ কত রে? λ/2a না? λ/2a না? 2a। এখন তুমি কি করতে পারো বলো? তুমি এই জায়গাতে আমাকে বলতে পারো যে ভাই এই 2 আর এই 2 কেটে দেন, এই 2 কেটে দেন, তাহলে n λ/a না? আমি বলবো ভাই তুই কাটবি না, তুই কাটবি না, কারণ তুমি তো সূত্র মুখস্থ করতেছো না, তুই মনে রাখতেছো কি ফরম্যাট। কি বলতো? ফরম্যাট। তাহলে দেখো ইয়ং এর ডিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরার অবস্থান
প্রস্থের জোর। প্রস্থ কত? জোর তুমি জানো 2n, প্রস্থ কত? ল্যামডা ডিভাগ 2a, বুঝছো? ওকে, এরপরে আসো। তাহলে এবার কি হবে? ইয়ং এর দ্বিচির পরীক্ষায় n তম অন্ধকার ডোরার অবস্থান, তাহলে কি হবে? বিজোড় ইনটু প্রস্থ। তাহলে বিজোড় কত রে? তুমি জানো বিজোড় সমান কত? বিজোড়টা হচ্ছে তোমার টুয়াইস n প্লাস 1 ইনটু প্রস্থ কত রে? প্রস্থ হচ্ছে আমরা ল্যামডা ডিভাগ 2a, ল্যামডা ডিভাগ 2a। তোমার বিজোড়কে মুখস্থ করার দরকার আছে? প্রস্থ মুখস্থ করার দরকার আছে না? ডিরেক্ট ইয়ং এর দ্বিচির পরীক্ষায় n তম অন্ধকার ডোরার অবস্থান বিজোড় ইনটু প্রস্থ, বিজোড় ইনটু প্রস্থ, মাথায় থাকবে বিজোড় ইনটু প্রস্থ। এরপরে আসো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরার পথ পার্থক্য জোর ইনটু ল্যামডা ভাগ 2। জোর মানে কত? টুয়াইস n ইনটু ল্যামডা ভাগ 2, টুয়াইস n ইনটু ল্যামডা ভাগ 2। তুমি ইজিলি কি করতে পারো? এখানে ল্যামডা 2 কাটতে পারো, আমি বলবো কাটার দরকার নাই। তুমি চাইলে কি এটাকে n ল্যামডা লিখতে পারো, বাট n ল্যামডা লিখলে কি তোমাকে মুখস্থ করতে হবে? আমি বলছি তুমি মুখস্থ করবা না, তুমি মুখস্থ করবা না, তুমি মাথায় রাখবা দ্বিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরার পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর জোর গুণিত, কি বলতো? জোর ইনটু ল্যামডা ভাগ 2 বা ল্যামডা ভাগ 2 এর জোর, বুঝছো? বুঝছো? ওকে, তাহলে এবার আসো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা অন্ধকার ডোরার পথ পার্থক্য কত হবে? বলো, পথ পার্থক্য কত হবে? মনে রাখবা বিজোড় ইনটু ল্যামডা ভাগ 2, বিজোড় ইনটু ল্যামডা ভাগ 2, বুঝছো? বিজোড় ইনটু ল্যামডা ভাগ 2। তাহলে কি হবে বলো? বিজোড়টা কত? তাহলে বিজোড় জানো তুমি কি? টুয়াইস n প্লাস 1 ইনটু কি? ল্যামডা ভাগ 2, টুয়াইস n প্লাস 1 ল্যামডা ভাগ 2, ক্লিয়ার? বুঝছো? এরপরে আসো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় n তম উজ্জ্বল ডোরার দশা পার্থক্য। বলছি উজ্জ্বল ডোরা বললে পাইয়ের জোর, অন্ধকার ডোরা বললে কি? পাইয়ের বিজোড়। উজ্জ্বল বললে পাইয়ের জোর, অন্ধকার বললে কি? পাইয়ের বিজোড়। মাথায় থাকবে? থাকবে। আসো এবার তাহলে বলো, তাহলে ইয়ং এর দ্বিচির পরীক্ষা n তম উজ্জ্বল ডোরার দশা পার্থক্য কত? জোর ইনটু পাই, তার মানে টুয়াইস n পাই না? টুয়াইস n পাই, বুঝছো? আর এখানে কি হবে? ইয়ং এর দ্বিচির পরীক্ষা n তম অন্ধকার ডোরার ক্ষেত্রে দশা পার্থক্য কত? বিজোড় ইনটু পাই। বিজোড় মানে কত? টুয়াইস n প্লাস 1 পাই, বুঝছো? এবার তোমাকে আমি 10 সেকেন্ড সময় দিলাম, তুমি টোটাল জিনিসটা তুলে নাও। 10 সেকেন্ড সময় দিয়ে জাস্ট আমার সাথে মিলাও। আমি সাইডে আছি, কই আমি আছি রে? আমি তো নাই। আচ্ছা একটু তুলে নে সবাই, একটু স্ক্রিনশট দিয়ে নে। আমি এবার তোমাকে আমি খুব সামারাইজ করে দিচ্ছি। দেখো আমি এইদিকে আছি ভাই, সহজ কথাই জাস্ট মাথা রাখবি। যদি বলে ইয়ং এর দ্বিচির পরীক্ষা, যদি বলে উজ্জ্বল বলে তাহলে হবে কি? জোর। যদি অন্ধকার বলে তাহলে হবে বিজোড়। এমন কথা হচ্ছে ভাই কখন কার জোর? যদি বলে অবস্থান তাহলে প্রস্থের জোর, যদি বলে পথ পার্থক্য তাহলে ল্যামডা ভাগ 2 এর জোর, যদি বলে দশা পার্থক্য তাহলে পাই এর জোর, বুঝছো? বুঝছো? ওকে, যদি বলে অন্ধকার ডোরা বলে তাহলে n তম উজ্জ্বল অন্ধকার ডোরা যদি বলে তাহলে কি হবে? বিজোড়। কখন কার বিজোড়? যদি বলে অবস্থান তাহলে প্রস্থের বিজোড়, যদি বলে পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড়, যদি বলে দশা পার্থক্য পাই এর বিজোড়। মনে থাকবে কিনা বলো? এই সবাই বলো মনে থাকবে কিনা? মনে থাকবে রে? সো এইটা খুব ভালোভাবে মাথায় রাখবি। এখন এই জায়গা থেকে আমি এক্সট্রা একটা জিনিস বলবো যে ভাই এই অবস্থানটাকে এক্সেনটাকে অনেক সময় বলা হয় a sin থিটা n, কি বলতো? a sin থিটা n, বুঝছো? a sin থিটা n, ক্লিয়ার? a sin থিটা n। এই সবাই বুঝছো বলো? ভাই এই জিনিসটা শোনো, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি অত ক্লিয়ারলি বুঝি নাই, বাট পড়াইতে গিয়ে আমি যেটা দেখি যে ভাই একটা আমার কাছে মনে হয় ফিজিক্সটা তুই যদি ক্লিয়ার করে না বুঝিস পরীক্ষা কি মুখস্থ দিবি? এটা কি বায়োলজি? সো জিনিসটা তোর কাছে এখন কিন্তু মুখস্থ করা লাগতেছে না। মুখস্থ করা লাগতেছে বল দেখি, তুই জিনিসটা এখন ক্লিয়ার না যে ভাই আমার ইয়ং এর দ্বিচির পরীক্ষা উজ্জ্বল বলেই জোর। কার জোর? অবস্থান বলে প্রস্থের জোর, দশা পার্থক্য বলে কি? পাইয়ের জোর, আর পথ পার্থক্য বলে কি? ল্যামডা ভাগ 2 এর জোর। এই তো। অন্ধকার বলে বিজোড়। কার বিজোড় ভাই? যদি বলে অবস্থান তাহলে কি হবে? প্রস্থের বিজোড়। যদি বলে পথ পার্থক্য পাই ল্যামডা ভাগ 2 এর বিজোড়, যদি বলে দশা পার্থক্য পাই এর বিজোড়। এই তো, আর তো কিছু নাই, তাই না? এবার একটু তোরা একটু মাথায় তুলে নে তো ভাই, সবাই একটু মাথায় তুলে নে। আচ্ছা ধন্যবাদ, দোয়া রাখিস সবাই, দোয়া রাখিস ভাইয়ের জন্য, শুধু দোয়া রাখিস। আজকে তোদের সাথে লাস্ট ক্লাস, শুধু দোয়া রাখবি ভাইয়ের জন্য, হ্যাঁ? দোয়া রাখবি, হ্যাঁ? ওকে ওকে ওকে, এবার আসো, এবার আসো, এবার আসো। ঠিক আছে, এটা আমরা বুঝছি? বুঝছি বলো, বুঝছি? ওকে, বুঝছি। ওকে ওকে, বুঝছি ইনশাআল্লাহ। ওকে, আসো এবার এই জায়গা থেকে আমরা একটু সামনের দিকে আগাই। এবার গ্রেটিংস আসো। গ্রেটিংসটা হচ্ছে কি জানো? অনেকগুলা চিজ যখন এক জায়গায় থাকবে, অনেকগুলা চিজ এক জায়গায় থাকবে। এইটাও মনে রাখবা যে হচ্ছে ইয়ং এর দ্বিচিরের মতো। শুধু একটা জিনিস মাথায় রাখবা যে ভাই অবস্থানটাকে কি বলছিলাম আমরা? অবস্থানটাকে বলছিলাম কি xn, তাই না? অবস্থানটাকে বলছিলাম xn, তাই না?
x এটাকে বলছিলাম a sin θ, এবার বলবো এটা হচ্ছে d sin θ। কি বলতো? d sin θ। এখন এই যে d টা আছে না, এই d টা মাথায় রাখবি, d টা হচ্ছে 1 ভাগ n। কি বলতো? 1 ভাগ n। এই n টা হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। কি বলতো? n টা হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। হ্যাঁ, n টা হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। এই d টা হচ্ছে গ্রেটিংস ধ্রুবক। কি বলতো? গ্রেটিংস। এই d টা হচ্ছে গ্রেটিংস ধ্রুবক। ঠিক আছে, এই d টা কি বলতো? তোর গ্রেটিংস ধ্রুবক। ক্লিয়ার? এখন ঘটনাটা হচ্ছে গ্রেটিংস এর ক্ষেত্রে n তম ডোরার অবস্থান জিজ্ঞেস করবে। সরি, এখানে একটু আমার মিস্টেক হইছে, এখানে একটু মিস্টেক হইছে। দেখছো, আসলে বয়স হয়ে গেছে তো এখানে একটা মিস্টেক হইছে। হ্যাঁ, মিস্টেকটা আসলে টাইপিং এর মিস্টেক, এটা আমার মিস্টেক না ভাই। ওকে, দাঁড়াও, এখানে একটা মিস্টেকটা ক্লিয়ার করে নেই। এখানে প্রশ্নটা হবে না তোর। ওকে ওকে, দেখো, যদি বলে ভাই গ্রেটিংস এর ক্ষেত্রে n তম উজ্জ্বল ডোরার অবস্থান কত, কি যদি বলে অবস্থান কত, তাহলে এখানেও তুই মনে রাখবা যে ভাই এইটা তোমার হবে জোর ইনটু ল্যামডা ভাগ 2। এটা হবে উজ্জ্বলের ক্ষেত্রে জোর ইনটু ল্যামডা ভাগ 2, অন্ধকারে বিজোর ইনটু ল্যামডা ভাগ 2। বুঝছো? উজ্জ্বলের জোর ইনটু ল্যামডা ভাগ 2, অন্ধকারে বিজোর ইনটু ল্যামডা ভাগ 2। ক্লিয়ার? ওকে ওকে, এবার আসো ভাই, এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে বলতো? যে ভাই xn টা হচ্ছে আমার d sin θ n, d sin θ n ইকুয়াল টু জোর মানে কত? টুয়াইস n ইনটু ল্যামডা ভাগ 2, তাই না? টুয়াইস n ইনটু ল্যামডা ভাগ 2। এখানে কত আসবে বলতো? যে xn টা হবে টুয়াইস n প্লাস 1 ইনটু ল্যামডা ভাগ 2। ক্লিয়ার? টুয়াইস n প্লাস 1 ইনটু ল্যামডা ভাগ 2। বুঝছো? এই জায়গা থেকে এইখানে আমি একটা নোট দিব। কই গেল মামুর বেটা? এখানে একটা নোট দিব, খুব ভালোভাবে মাথায় রাখবি, যদি বলে ভাই, তাহলে দেখো কি, দেখো 2 যদি কাটো তুমি, তাহলে n ল্যামডা না? তাহলে এই যে থিটা n, তাই না? এই থিটা n কে বলা হয় অপবর্তন কোণ। কি বলো? অপবর্তন কোণ। এই অপবর্তন কোণটা মাথায় রাখবা, এইটা থেকে পরীক্ষা আসে। এই অপবর্তন কোণ রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখবা। অপবর্তন কোণ তোমাকে জিজ্ঞেস করবে, এক নম্বরে মাথায় রাখবা অপবর্তন কোণ থিটা n টা হবে তাহলে সাইন ইনভার্স। কি বলতো? সাইন ইনভার্স d ইকুয়ালস টু কি 1 ভাগ n না? তাহলে এটাকে আমি বলতে পারি সাইন ইনভার্স n ল্যামডা। কি বলতো? সাইন ইনভার্স n ল্যামডা। এই যে d ইকুয়ালস টু কি 1 ভাগ n, তাহলে কি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি n ভাগ d, তার মানে কি n ল্যামডা। বুঝছো? এবার এই সাইন 2 নম্বরে মাথায় রাখবা সাইন থিটাটা হচ্ছে সাইন ইনভার্স n ল্যামডা ইনটু 100। আরেকটা মাথায় রাখবা 3 নম্বরে সাইন থিটা n হচ্ছে সাইন ইনভার্স n ল্যামডা ইনটু 1000। n ল্যামডা ইনটু 1000। এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। ভাই তুমি প্রশ্ন করতে পারো যে ভাই এখানে 1 দিলেন, 100 দিলেন, 1000 দিলেন কেন? যদি বলে n ল্যামডা, তাহলে মনে রাখবি এটা হচ্ছে মিটারে রেখার সংখ্যা। মিটারে n দেওয়া থাকবে। বুঝছো? এই n টা দেওয়া থাকবে মিটারে, আর এই n টা দেওয়া থাকবে সেন্টিমিটারে। হ্যাঁ, সেন্টিমিটারে n দেওয়া থাকবে, সেন্টিমিটারে রেখার সংখ্যা দেওয়া থাকবে, আর এইখানে n টা দেওয়া থাকবে কি বলতো? মিলিমিটারে n। বুঝছো? মিলিমিটারে রেখার সংখ্যা দেওয়া থাকবে। এই জায়গা থেকে গ্রেটিংস এর ক্ষেত্রে কি বললো রে, গ্রেটিংস এর ক্ষেত্রে এইটা ভালোভাবে মাথায় রাখবা, এই যে বক্সটা, ঠিক আছে? এই বক্সটা মাথায় রাখবা। অপবর্তন কোণ তোমাকে জিজ্ঞেস করবে, মনে রাখবা sin θ ইকুয়াল টু θ n ইকুয়াল টু sin ইনভার্স n ল্যামডা। n টা হচ্ছে মিটারে রেখার সংখ্যা, n টা হচ্ছে কততম অপবর্তন কোণ, কততম রেখার জন্য, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? তাহলে θ n হচ্ছে sin ইনভার্স n ল্যামডা ইনটু 100 যদি বলে সেন্টিমিটারে রেখার সংখ্যা, অথবা sin ইনভার্স n ল্যামডা ইনটু 1000 যদি কখন মিলিমিটারে রেখার সংখ্যা বলে। বুঝছো? ভালোভাবে মাথায় রাখবা। ওকে ওকে, xn টা হচ্ছে ডোরার অবস্থানটাকে বলি xn, সেটাকে বলি d sin θ। এই d টাকে বলা হয় গ্রেটিংস ধ্রুবক। বুঝছো? ওকে, সো এই জায়গা থেকে ভাই আমাদের কখনো কৌণিক ব্যবধান বের করতে বলতে পারে। কি বলতে পারে? মনে রাখবা আরেকটা জিনিস বের করতে পারে, কৌণিক ব্যবধান। কি বলতো? কৌণিক ব্যবধান। কখনো আমাদের কৌণিক ব্যবধান বের করতে বলে যদি প্রশ্ন কঠিন হয়। তাহলে কৌণিক ব্যবধান বের করতে বলতে পারে। কৌণিক ব্যবধান বের করতে বললে মাথায় রাখবা যে 2 sin θ n। কি বলতো? 2 sin θ n। এই যে sin θ n পাইছি না, তাহলে 2 θ n টাই হচ্ছে আমাদের কি কৌণিক ব্যবধান। ক্লিয়ার?
সো এতটুকু মাথায় রাখবা সবাই, ইনশাআল্লাহ এই জায়গা থেকে প্রশ্ন আসলে পারবা। নাজবুল বুঝছো রে, এখন বুঝছো থিটা এনটা হচ্ছে কত, ধরুন অবস্থানটা কোথায়, হ্যাঁ কেন্দ্রীয় চরণ থেকে কোথায় অবস্থান করবে, প্রশ্ন দেখলে বুঝতে পারবি। হ্যাঁ সবাই ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো। তাহলে এটা মাথায় রাখবা যে ভাই দ্বিচিরের ক্ষেত্রে উজ্জ্বল বললে জোর, অবস্থান বললে প্রস্থের জোর, পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড়, দশা পার্থক্য পাই এর বিজোড়, অন্ধকার বললে বিজোড়, অবস্থান বললে প্রস্থের বিজোড়, পথ পার্থক্য ল্যামডা ভাগ 2 এর বিজোড়, দশা পার্থক্য পাই এর বিজোড়। ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ, থাকবে। ওকে, যদি বলে গ্রেটিংস এর ক্ষেত্রে তাহলে অবস্থানটা হবে জাস্ট মাথায় রাখবা ল্যামডা ভাগ 2 এর জোড়, উজ্জ্বলে অন্ধকারে কি ল্যামডা ভাগ 2 এর বিজোড়। ক্লিয়ার? এই জায়গা থেকে একটা জিনিস অপবর্তন কোণ যদি বিকাশ বের করতে বলে থিটা ইজ ইকুয়াল টু কি sin ইনভার্স n n ল্যামডা, এখানে nটা হচ্ছে মিটারের রেখার সংখ্যা, sin ইনভার্স n n ল্যামডা ইনটু 100 সেন্টিমিটারের রেখার সংখ্যা, থিটা nটা হচ্ছে n n ল্যামডা ইনটু 1000 মিলিমিটারের রেখার সংখ্যা। ক্লিয়ার? এতটুকু মাথায় রাখলে ইনশাআল্লাহ তুমি পেরে যাবা। কই 3 নাম্বারটা কই রে? sin ইনভার্স n ল্যামডা ইনটু 1000, ওই যে মিলিমিটার, মিলিমিটারের রেখার সংখ্যা। গাধা কোথাকার, এই গাধা মানে কিন্তু পরিশ্রমী। হ্যাঁ ক্লিয়ার? ওকে, ইয়ামিন বলছে ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এবার আসো একক সির। মনে রাখবি একক সিরটা হচ্ছে উল্টা, কি বলতো, এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে কি উল্টা। আর দূর বাবা, এখানেও প্রশ্ন চলে আসছে আমার, দেখছিস এখানেও প্রশ্ন চলে আসছে, এটা মাথায় রাখবি। ওকে, এখানেও আমার প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এখানেও সেম জিনিসটাই মাথায় রাখবি। হ্যাঁ হয়ে গেল। ওকে, এবার একক সিরিজ জাস্ট মাথায় রাখবে উল্টা, যে ভাই দেখতো এনতম অর্ডারের ক্ষেত্রে অবস্থানটা কি বলতো, উজ্জ্বল গঠনমূলক বা চলনের ক্ষেত্রে বিজোড় ইনটু ল্যামডা ভাগ 2, বিজোড় ইনটু ল্যামডা ভাগ 2, আর অন্ধকারের ক্ষেত্রে জোড় ইনটু ল্যামডা ভাগ 2। ঠিক আছে, জোড় ইনটু ল্যামডা ভাগ 2। একক চির উল্টা, একক চির উল্টা, একক চির উল্টা, বুঝছো? তাহলে এবার এক্সেনটা হচ্ছে, এখানে অবস্থানটা হচ্ছে এক্সেনটা, ওকে এখানে বলবো a sin থিটা n। হ্যাঁ, a sin থিটা n। এখানে মনে রাখবি এটা হচ্ছে সিরের প্রস্থ, কি বলতো, সিরের প্রস্থ, চিরের প্রস্থ। ঠিক আছে, চিরের প্রস্থ। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু লাগে না, জাস্ট মাথায় রাখবি তাহলে a sin থিটা n কত হবে, a sin থিটা n হচ্ছে বিজোড়, তার মানে কত twice n plus 1 into lambda ভাগ 2, আর এখানে কত হবে x n টা হচ্ছে a sin থিটা n equal to জোড় মানে কত twice n into lambda ভাগ 2, 2 2 কাটলে n lambda, তাই না, n lambda। ঠিক আছে, এটা দরকার নেই, এটা বেশি লাগে না, জাস্ট মাথায় রাখবা যে এরকম কিছু একটা আছে। অপবর্তনের 3 নাম্বারটা লিখছি sin থিটা, থিটা n equal to sin ইনভার্স n n lambda into 1000। এই যে এটা হচ্ছে 1000 এর গাধা, এই যে এটা হচ্ছে 1000, 1000 বুঝছো, n n lambda into 100, এখানে কি 1000, এটা হচ্ছে মিলিমিটারে n, মিলিমিটার, বুঝছিস, মিলিমিটার, মিলিমিটারের রেখার সংখ্যা। আর গাধা মানে কি রে, পরিশ্রমী। হ্যাঁ, গাধা মানে কিন্তু পরিশ্রমী, এটা প্রশংসা, এটা গালি না। ঠিক আছে, ওকে এবার আয় ভাই। ওকে, এবার বাংলাদেশ এগ্রিকালচার একটা প্রশ্ন। হ্যাঁ দেখ কি একটা প্রশ্ন করছে, দেখছিস, বাউতে আসছিল, বাউতে আসছিল। হ্যাঁ বাউতে আসছিল, কি বলছে দেখ তো, দেখি প্রশ্নটা পারিস কিনা, দেখ তো কি বলা আছে, দেখি প্রশ্নটা পারিস কিনা। আচ্ছা, এইটা বুঝার আগে একটা সহজ প্রশ্ন আগে বুঝে আসে, এই তোরে দাঁড়া, এটা পরে, এইটাকে দেখ, এইটাকে দেখ, এইটাকে দেখ, তারপরে আবার ওইটাতে যাবো। হ্যাঁ, প্রথমে আগে জিনিসটা মাথার মধ্যে নেই। দেখ, ইয়ং এর দ্বিচির পরীক্ষা নিচের কোনটি উজ্জ্বল বিন্দুর শর্ত নয়, উজ্জ্বল বিন্দুর শর্ত নয়। তাহলে উজ্জ্বল বিন্দুর শর্ত নয় কোনটা, শর্ত নয় ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর পরীক্ষায় দ্বিচির পরীক্ষায় উজ্জ্বল বিন্দুর শর্ত নয় কি বিজোড়, তাই না, বিজোড়, এইটা হইতে পারে না, তাই না। তাহলে দেখতো এই যে এইখানে বিজোড় আছে না, বিজোড় আছে না, তার মানে এইটা বাদ, তাহলে মানে এইটা অ্যানসার। বুঝছিস, উজ্জ্বল বিন্দুর শর্ত নয় কি বিজোড় হইতে পারবে না, বুঝছো, বিজোড় হইতে পারবে না, তাহলে বিজোড়টাই বাদ, কথা ওখানেই ক্লিয়ার। বুঝছিস ভাই, উজ্জ্বল বিন্দুর শর্ত নয় কি বিজোড় হইতে পারবে না, ওইখানেই বাদ। ক্লিয়ার? বুঝছো, বুঝছো, শর্ত না কি বিজোড়টা শর্ত না, তাহলে এখানে বিজোড় আছে twice n plus 1 lambda ভাগ 2, ওইটা বাদ, ডাইরেক্ট অ্যানসার বাদ। ক্লিয়ার? বুঝছিস? ওকে, এবার আয়, এবার আয়। আচ্ছা, বড় ম্যাথ পরে করে, এগুলো সহজ, আগে সহজ জিনিসটা পরে আসি। এটাও বড় ম্যাথ। আচ্ছা, এত বড় ম্যাথ দিছি কেন? আচ্ছা, এটাও বড় ম্যাথ। ওকে, এবার এইটা দেখ, বেচিচারের ক্ষেত্রে, বেচিচারের ক্ষেত্রে উজ্জ্বল গঠনমূলক বা গঠনমূলক ঢালনের শর্ত কি, উজ্জ্বলের শর্ত কি হবে বলতো? শর্তটা হচ্ছে, দেখ এখানে বলছে কি শর্ত কি, এই শর্তটা হচ্ছে জোর, শর্তটা কি বলতো, জোর, শর্তটা কি জোর। তাহলে এইখানে আছে কি বলতো, এইখানে আছে বিজোড়, এখানেও বিজোড়, এই দুটো বাদ, এই দুটো বাদ। এখন ল্যামডা ভাগ 2 এর কি জোর না,
তাহলে এইখানে কি একটা 2 দরকার আছে নাই, তার মানে এটাও বাদ, এটাও বাদ, তাহলে এইটা না, কারণ টোয়াইস এর ল্যামডা ভাগ 2 এর জোর না, তাহলে এইটা হচ্ছে অ্যানসার, বুঝছিস? এটা হচ্ছে অ্যানসার। জাস্ট জোর বিজোর দিয়ে বেশিরভাগ প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? জোর বিজোর দিয়ে বেশিরভাগ প্রশ্ন হয়ে যাবে। ওকে, আয় এবার এইটা দেখ, এই প্রশ্নটা একটু দেখ তো কি বলছে। ইয়ং এর ডিচির পরীক্ষার তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা কি হইছে রে? কালো ডোরা উৎপন্ন হইছে। কালো মানে কি রে? আমার মতো অন্ধকার না, জীবনটা অন্ধকার না, তাহলে কালো মানে কি? অন্ধকার বিন্দুতে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? তাহলে ভাই অন্ধকারের দশা পার্থক্য কত? দশা পার্থক্য কি বলতো? তাহলে দশা পার্থক্য ডেল্টা কত? আমি জানি যে অন্ধকার তার মানে বিজোড়, কি বলতো? বিজোড় ইনটু পাই না, বিজোড় ইনটু পাই না, বিজোড় পাই। তাহলে এখন বিজোড় বলতে কি বুঝছিস বলতো? টুয়াইস n প্লাস 1 ইনটু পাই, তাই না? তোর আছে কোথাও পাইগুলো গুণ করে দেওয়া আছে না? তাহলে পাই যদি গুণ করে দেস তার মানে কত? টুয়াইস n পাই প্লাস পাই না, টুয়াইস n প্লাস টুয়াইস n পাই প্লাস পাই। তাহলে এখানে n টাকে বলছে প্রশ্নে আমার m, তাই না? m, তাহলে m টা কি? আমার m, তাহলে কি আমার ডিরেক্ট आंसर ডি না? বুঝছিস ভাই? সবাই বুঝছিস রে? সবাই বুঝছো? তাহলে যখনই বলছো অন্ধকার, অন্ধকার বললে কি? বিজোড়, বিজোড় ইনটু পাই, পাই এর বিজোড়, ক্লিয়ার? জাস্ট পাই এর বিজোড়, সূত্র অটো চলে আসবে, জাস্ট ফরম্যাটটা মাথায় রাখবা, ঠিক আছে? সূত্র অটো চলে আসবে, হ্যাঁ? কোনটা? জোর বাই বিজোর ইনটু ল্যামডা ডি বাই 2a। ভাই তুমি কোনটা বলতেছো আমি বুঝে নাই। নাজমুল তুমি আমারে কমেন্টে জানাবা, হ্যাঁ? মানে তুমি হচ্ছে আমার ইনবক্স কইরো তুমি কোনটা বুঝো নাই। আমি যা শিখাচ্ছি এটা ভালোভাবে মাথায় রাখবা, এটা দিয়ে তোমার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। আচ্ছা, এবার এই জায়গায় বড় দুইটা প্রশ্ন আমি ছেড়ে আসছি, ওই দুটো প্রশ্ন একটু সলভ করে। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে আগে এই প্রশ্নটা সলভ করব। কই গেল? কই গেল? এই প্রশ্নটা একটু সলভ কর। কই গেল? দূর মামুল বেটা যাই কই। এবার এইটা দেখো তো কি বলছে, যে ভাই দেখো খুব ভালোভাবে দেখবা। একটি সমতল অপবর্তন গ্রেডিং এ 25 সেন্টিমিটার, কি বলছে রে? 25 সেন্টিমিটারের রেখার সংখ্যা দেওয়া আছে। বোর্ডটা সাপোর্ট দিচ্ছে না আসলে। খুব ভালোভাবে দেখবা যে 25 সেন্টিমিটারের রেখার সংখ্যা দেওয়া আছে 3000টা। সেন্টিমিটারের রেখার সংখ্যা কার কিসে দেওয়া আছে রে? সেন্টিমিটারের রেখার সংখ্যা দেওয়া আছে 3000টা। গ্রেটিংস কে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণী আলো দিয়ে আলোকিত করে হলো। তাহলে কি বলছে? তৃতীয় ক্রমের অপবর্তন কোণ। কি বলছে রে? অপবর্তন কোণ। তাহলে অপবর্তন কোণ থিটা n না? থিটা n কে কি বলছে? সাইন ইনভার্স n n ল্যামডা, তাই না? যদি বলতো মিটারে রেখার সংখ্যা তাহলে 1 গুণ, সেন্টিমিটারে 100 গুণ, তাই না? 100 গুণ না? যদি বলতো মিলিমিটারে তাহলে 1000 গুণ। বুঝছো? বলো বুঝছো? যদি বলতো মিলিমিটারে তাহলে 1000 গুণ, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো বলো। তাহলে সাইন ইনভার্স n টা কত রে? 100 সেন্টিমিটারের রেখার সংখ্যা কয়টা? 3000টা। তাহলে কত? 3000 ইনটু n কততম রে? তৃতীয় ক্রমের, তার মানে n এর মান 3। ল্যামডা কত রে? কত? 5.56 ইনটু কত রে আসে? 10 টু দি পাওয়ার -7, তাই না? -7 ইনটু কত? 100, তাই না? 100। এই তো এখন এইটা কি আমি ক্যালকুলেশন পারবো কিনা? পারবো। আয় কেমনে চিন্তা কর, দেখ তো ভাই, এই যে 3টা জিরো আর 2টা জিরো কত? 5টা জিরো না? 5টা জিরো। তাহলে এই 3টা আর এই 2টা যদি কাটি কত? 10 টু দি পাওয়ার +2 +5 না? +5 না? বুঝছো? +5। তাহলে কি থাকতেছে বলো তো? 3 তিরিকা 9, তাহলে কত? সাইন ইনভার্স 3 তিরিকা 9 ইনটু 5.5 ইনটু কত? 10 ইনভার্স 2 না? এই তো। এখন ভাইয়া তুই নরমালি দেখ তো, যদি এইটা আমার 10 হইতো, এটা যদি 10 হইতো আর এইটা যদি 5 হইতো, তাহলে 5 10 এ 50 ইনটু 10 ইনভার্স 2, তাহলে এই টোটালটা মিলে কত? 0.5 এর কাছাকাছি না? 0.5 এর কাছাকাছি না? তাহলে কত? সাইন ইনভার্স 0.5 মানে কত? সাইন 30 ডিগ্রি মানে হাফ না? তাহলে কত আসতো বলতো? 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাই হচ্ছে আমার অ্যানসার। এই 30 ডিগ্রিটাই আমার অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছিস ভাই? এখন আমি বলি, এই প্রশ্নটা যদি আসে, এটা তো 18 19 এর ম্যাথ, এখন তোর মানগুলো আরো সহজ করে দিবে। বাট তুই যদি এইটা না বুঝিস যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, তাহলে কি তুই পারবি ভাই বলতো? এইটা তো তুই পারবি, এটা প্রশ্নের প্যাটার্ন আসলে পারবি, বাট এইটা মাথায় রাখতে হবে না? এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো এটা মাথায় রাখবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে?
ওকে ওকে, বুঝছো রে? বুঝছো? বলো সবাই বুঝছো? ওকে, এরপর হয়তো ভাই, আচ্ছা এটা তো করছি আমরা, এবার এইটা একটু দেখতো কি বলছে। আচ্ছা, এটা হচ্ছে তোরা ট্রাই করবি, এটা হয়ে যাবে, এত ব্যবধান বৃষ্টি আছে, এটা হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। রাজশাহী ইউনিভার্সিটির পরে প্যারানিস। আচ্ছা, সেম কথা, এটা এখানে দেখতে বলছে এত মিটার ব্যবধানে অবস্থিত পর্দায় পরস্পর থেকে এত সেন্টিমিটার দূরত্বে, এত সেন্টিমিটার দূরত্বে ডোরা তৈরি করা হলো কেন্দ্রীয় চরণ থেকে এত সেন্টিমিটার দূরত্বে। আচ্ছা, অনেক কিছু বলছে। চতুর্থ উজ্জ্বল ডোরা, কি বলছে? চতুর্থ উজ্জ্বল ডোরাটি তৈরি হলো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? কি কি দেওয়া আছে জাস্ট একটু বলবো এখানে কি কি দেওয়া আছে। এত মিটার ব্যবধানে অবস্থিত পর্দায় পরস্পর থেকে এত দূরত্বে ডোরা তৈরি করো, তাহলে এইটা হচ্ছে মাথায় রাখবি ক্যাপিটাল ডি এর মান, ক্যাপিটাল ডি, এটা হচ্ছে চিরের দূরত্ব এ, আর এইটা হচ্ছে কেন্দ্রীয় চরণ থেকে এত সেন্টিমিটার, তার মানে এটা এক্স এন, আর এইটা হচ্ছে কি বলতো এন এর ভ্যালু, এন এর ভ্যালু কত? 4। উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে এখানে কি হবে জানিস, এক্স এনটা হচ্ছে উজ্জ্বল ডোরা, উজ্জ্বল মানে কি জোর, তাহলে টুয়াইস এন ইনটু উজ্জ্বল ডোরার অবস্থান, তাই না? তাহলে প্রস্থ, টুয়াইস এন ইনটু প্রস্থ, মাথায় রাখবি টুয়াইস এন ইনটু প্রস্থ, বুঝছো? তাহলে এক্স এনটা কি হবে? এক্স এনটা হবে তাহলে টুয়াইস এন ইনটু প্রস্থ কত? ল্যামডা ডি ভাগ 2a, তাই না? তাহলে এই জায়গা থেকে তুমি যদি বলো যে ভাই তোমার ল্যামডাটা কত আসবে, ল্যামডাটা আসবে কত? ল্যামডাটা আসবে কত? যদি এখানে তুমি 2 কাটাকাটি করো, 2 কাটাকাটি করো, তাহলে ল্যামডাটা আসবে xn ইনটু a ডিভাইডেড বাই nd, বুঝছো? এই ভ্যালুগুলো বসাই দিবে, आंसर চলে আসবে, ঠিক আছে? তাহলে xn টা কত রে বলো? xn টা হচ্ছে 1 সেন্টিমিটার, তাই না? সবগুলো সেন্টিমিটারে আছে, তুমি সেন্টিমিটারে রাখো, সমস্যা নেই। কি হইছে? আমার এসি ডিস্টার্ব করতেছে প্রচুর। ওকে, দেখো তাহলে xn টা কত? xn টা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে তুমি জাস্ট বসাবা 1 ইনটু 10 ইনভার্স 2। এটা কত বলো? এটা হচ্ছে 0.03 সেন্টিমিটার, তার মানে কত? 0.03 ইনটু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2। n টা কত? চতুর্থ, তাই না? চতুর্থ, তার মানে n এর মান 4 ইনটু d এর ভ্যালুটা কত? 1.5, 1.5, বুঝছো? 1.5। সো এখানে ইজিলি কাটাকাটি করা যায়, কাটাকাটিটা শেখাবো, শেখাই। দেখো এখানে তুমি ইজিলি কাটাকাটিটাও করতে পারবা। কিভাবে পারবা বলো? এই যে এই দুইটা মিলে কত আসবে বলো তো? এই দুইটাকে যদি আমি 3 বানাইতে চাই কি করব? 0.2 ঘর ডানে সরাবো, তাই না? 0.2 ঘর ডানে সরাবো, ডানে সরাইছি 2 ঘর, তার মাইনাস, তার মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার -4, বুঝছো? 10 টু দি পাওয়ার -4, 1.5 মানে কত? 1.5। আচ্ছা, যদি 3 কে 1.5 দ্বারা কাটাকাটি করি তাহলে কত? 2, বুঝছো? এবার 2 দ্বারা যদি 4 কে কাটি কত? 2, তাহলে থাকতেছে কি বলতো? 1/2 ইনটু 10 টু দি পাওয়ার -2 -4, বুঝছো? 1/2 মানে কত? 0.5, বুঝছো? এই যে 0.5 ইনটু কি 10 ইনভার্স 6, এই জায়গা থেকে তুমি অ্যাংস্ট্রমে যেটা আসে সেটাই চলে আসবে, ঠিক আছে? অ্যাংস্ট্রমে যেটা আসে সেটাই চলে আসবে, বুঝছো? পারা যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? বুঝছো? সো এই ম্যাথগুলো তুমি কি করবা? এই ম্যাথগুলো তুমি শুরুতে কি করবা জানো? এই ম্যাথগুলো সেকেন্ড স্টেজে করবা, সেকেন্ড স্টেজে করবা, হ্যাঁ? সেকেন্ড স্টেজে ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই করবা। যদি পরীক্ষা কখনো চলে আসে, দেখো ভাই বাস্তব সত্য কথা হচ্ছে তো এত বড় ম্যাথ মিলাইতে তোমার সময় লাগবে, বাট এটা কি করবা? সেকেন্ড স্টেজে ট্রাই করবা, ঠিক আছে? সেকেন্ড স্টেজে ট্রাই করবা, বাট ম্যাথগুলো হবে যেহেতু 22-23 আসছে, ক্যালকুলেটর ছাড়াই হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো। এবার দেখো তো কি বলছে। ইয়ং এর বিচির পরীক্ষার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি বলতো? a প্রাইমটাকে কি করা হয়েছে? 2a করা হয়েছে, তাই না? পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে, একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা স্থির রাখতে স্থির হতে পর্দার দূরত্বকে কিভাবে পরিবর্তন করতে হবে? তার মানে d প্রাইমটা কত হবে, তাই না? বুঝছো? এই যে একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখার মানে হচ্ছে del x প্রাইম ইকুয়াল টু del x, বুঝছো? মানে প্রস্থটা সেম থাকবে, del x প্রাইম ইকুয়াল টু del x, del x প্রাইম কত? ল্যামডা d প্রাইম বাই 2a প্রাইম, না? এটা কত হবে? del x টা কি? ল্যামডা d বাই 2a, তাই না? সো এখান থেকে কাটাকাটি করো, একবার ডালভাত প্রশ্ন, ল্যামডা ল্যামডা কাটো, 2 2 কাটো, তাহলে কি হবে বলো? d প্রাইমটা হচ্ছে a প্রাইম বাই a ইনটু d, বুঝছো? a প্রাইমটা কত রে? 2a বাই a d, বুঝছো? এই a কাটো, তার মানে কত? 2d, বুঝছো? এই যে দেখো 2d, 2d, ঠিক আছে? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই প্রশ্নটা তোমার ডিইউ তে আসে একটা প্রশ্ন, এটা ডিইউ তে আসছিল, বুঝছো? ডিইউ তে আসছিল। সো এই টাইপের প্রশ্নগুলো আসলে যেন কোনোভাবেই মিস না হয়, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসলে যেন কোনোভাবেই মিস না হয়। বুঝাইতে পারছি তোমাকে? বলো। ওকে,
আশা করছি তোমরা বুঝছো। ওকে, এগুলো আমাদের ক্লিয়ার। এবার সমবর্তন, লাস্ট টপিক। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট টপিক। সমবর্তনটা কিন্তু জাস্ট মাথায় রাখবা যে ভাই সমবর্তনটা আহামরি কিচ্ছু না। এখানে মাথায় রাখবা যে ভাই এইটা হচ্ছে সমবর্তনের ক্ষেত্রে দুইটা লাইন, লম্বিক লম্বিক অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, প্রযোজ্য নয়। এই লাইনটা মাথায় রাখতে পারবা না রে? বলো, এই লাইনটা মাথায় রাখতে পারবা কিনা? এই লাইনটা মাথায় রাখতে পারবে কিনা? লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আল্ট্রাসাউন্ড বা শব্দ তরঙ্গের ক্ষেত্রে সমবর্তনটা প্রযোজ্য নয়। ক্লিয়ার? সমবর্তনটা প্রযোজ্য নয়। মনে রাখবা যে হচ্ছে প্রযোজ্য হচ্ছে তোমার হচ্ছে আর তরঙ্গ, অনুপ্রস্থ বা আলোক তরঙ্গ বা আলোক। হ্যাঁ, আলোক রিলেটেড সবার জন্য প্রযোজ্য। ক্লিয়ার? এতটুকু মাথায় রাখবে শুধু। এখন এই সমবর্তন থেকে একটা জিনিস খুব বেশি আসে, সেটা হচ্ছে মনে রাখবা সমবর্তনের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু tan থিটা পি। কি বলতো? tan থিটা পি। বুঝছো? এই থিটা পিটাকে বলা হয় তোমার, এই থিটা পিটাই হচ্ছে তোমার, এই থিটা পিটা হচ্ছে সমবর্তন কোণ, আর এটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, প্রতিসরণাঙ্ক। এই জায়গা থেকে আরো এক্সট্রা ব্রুস্টারের সূত্র, মেলাসের সূত্র, অনেক কিছু আছে যেটা তোমার কৃষি বা রাজশাহী ইউনিভার্সিটি এগুলাতে প্রশ্ন আসে না, ওগুলো তুমি স্কিপ করতে পারো। বুঝছো? হ্যাঁ, ওগুলো হয়। ঠিক আছে। ওকে, সো এই জায়গা থেকে জাস্ট প্রশ্নের প্যাটার্ন একটা দেখো যে তোমার ক্লাস্টার এগ্রিতে আসছিল, ক্লাস্টার এগ্রি তোমার 19-20 এ আসছিল। কি বলছে দেখো যে ভাই নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আর তরঙ্গ চেনা যায়? তাহলে আর তরঙ্গ চেনার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে সমবর্তন। আর তরঙ্গ চেনার একমাত্র বৈশিষ্ট্য কি বলতো? সমবর্তন। ক্লিয়ার? আর তরঙ্গ চেনার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে সমবর্তন। ক্লিয়ার? খুব ভালোভাবে মাথায় রাখবি। ওকে রে, ঠিক আছে। তাহলে সমবর্তন হচ্ছে আর তরঙ্গের ক্ষেত্রে বলছে। ওকে, এরপরে আয়। আচ্ছা, দিশে কোন তরঙ্গে সমবর্তিত বা প্রবাহিত হয় না? কোনটা রে? এই যে দেখ, শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য বা কি বলতো লম্বিক। হ্যাঁ, লম্বিক। ঠিক আছে। ওকে, এগুলো সহজ জিনিস ভাই, পারবি ইনশাআল্লাহ। ঠিক আছে, সহজ জিনিস পারবি ইনশাআল্লাহ। ওকে, এবার আয় একটু তোরে আমি একটু খেলা দেখাই। সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। 10 মিনিট সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স 10 মিনিট নিব। ঠিক আছে? ওকে, 10 মিনিট নিব। কি কি আছে দেখ, অর্ধপরিবাহী, ডায়োড, ট্রানজিস্টর, সংখ্যা পদ্ধতি, লজিক গেট। এইটা হচ্ছে তোর আইসিটি থেকে। ঠিক আছে, এটা আমি পড়াবো না। তুই আইসিটি তে পড়ছিস না? আইসিটি থেকে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, দেবদাস বলে দিয়েছে আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, মেনে নিলাম, ছোট ভাই বলছিস তুই। ঠিক আছে। ওকে, তাহলে আইসিটি থেকে সংখ্যা পদ্ধতি, লজিক গেট পড়ে নিবি। এই জায়গা থেকে বারবার মনে রাখবি থিওরিটিভ প্রশ্ন। কি বলতো? থিওরিটিভ প্রশ্ন। এই ডায়োড এবং ট্রানজিস্টরটা এই জায়গা থেকে খুবই লিমিটেড কিছু পড়াশোনা আছে, জাস্ট একটু জিনিস মাথায় রাখ। দেখ, প্রথম কথা হচ্ছে তোকে এক্সট্রা ভাবে বই থেকে পড়বি। দেখ, বই থেকে পড়বি ভাই, যা পড়তে বলতেছি বড় ভাই হিসেবে বলতেছি, পড়বি অবশ্যই। হ্যাঁ, যা পড়তে বলবো একটু পড়িস, কাজে লাগবে। এবং এই জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। দেখ, বই থেকে যে জিনিসগুলো পড়তে বলবো খুব ভালোভাবে পড়বি। এক নম্বরে পড়বি তুই হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। এই কয়েকটার উদাহরণ প্লাস বৈশিষ্ট্য, উদাহরণ এবং বৈশিষ্ট্য। প্লিজ এটা কেউ মিস দিস না। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর উদাহরণ এবং বৈশিষ্ট্যটা অবশ্যই ভালোভাবে পড়ে ফেলবি। ঠিক আছে? ওকে,
এবার আরেকটা জিনিস পড়বি এই জায়গা থেকে ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড তত্ত্বে দেখবি যে কার শক্তি ব্যবধান কত। শক্তি ব্যবধান আছে না, ব্যান্ড তত্ত্ব থেকে যে জিনিসটা পড়ে ফেলবি অবশ্যই ভাই, বইয়ে সরাসরি দেওয়া আছে শক্তি ব্যবধান। হ্যাঁ, শক্তি ব্যবধান, ঠিক আছে, শক্তি ব্যবধান। এই কয়েকটা জিনিস একটু রিকোয়েস্ট করতেছি বড় ভাই হিসেবে পড়ে ফেলিস, ঠিক আছে। এখন আমি তোরে যে জিনিসটা পড়াবো, আমি তোরে এখানে যে জিনিসটা জাস্ট পড়ার প্রসেসটা ধরাবো, কি ধরাবো দেখ। আমি তোরে বলবো যে ভাই অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী যে টার্মটা আছে, অর্ধপরিবাহী যে টার্মটা আছে এইটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এটাকে দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো বিশুদ্ধ, আর একটাকে বলবো অবিশুদ্ধ। একটাকে বলবো বিশুদ্ধ, আর একটাকে বলবো কি অবিশুদ্ধ। ভাই বিশুদ্ধ বলতে আগেকার দিনে যুদ্ধের সময় কি তলোয়ার ব্যবহার করা হতো, তাই না? তাহলে এই তলোয়ার গুলো যখন শুধু লোহার তৈরি ছিল ওগুলা ভেঙে যাইতো, ওগুলা খুব বেশি কাজের ছিল না। তো আর ইফেক্টিভনেস বাড়ানোর জন্য কি করা হয়েছে জানিস, ওর সাথে অন্য ধাতু মিক্স আপ করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি সংকর ধাতু, তাই না? তাহলে এই যে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এদেরকে আমরা বলি, এদেরকে আমরা বলি ইন্ট্রিনজিক। কি বলতো? ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক বা অন্তর্জাত। কি বলি? অন্তর্জাত, অন্তর্জাত, অন্তর্জাত। আর অবিশুদ্ধটাকে বলি আমরা এক্সট্রিনজিক। কি বলতো? এক্সট্রিনজিক, বাংলা ভুল হইতে পারে, বা বহির্জাত। কি বলি? বহির্জাত। খুব ভালোভাবে বুঝবি। এখন এই যে অবিশুদ্ধ করার প্রসেসটা, এই অবিশুদ্ধ করার প্রসেসটা, এই দেখ, তাহলে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। আচ্ছা, বিশুদ্ধ কোনগুলা? এখন তোর প্রশ্ন হইতে পারে ভাই বিশুদ্ধ যে বললেন এগুলা কোনগুলা? মনে রাখবি বিশুদ্ধ হচ্ছে এগুলা প্রাকৃতিক ভাবে, কি বলতো, প্রাকৃতিক, এরা প্রাকৃতিক ভাবে প্রাপ্ত। মনে রাখবি পর্যায় সারণীর গ্রুপ 14 এর মৌলগুলা। কি বলতো? গ্রুপ 14 এর মৌলগুলা। পর্যায় সারণী দেখবি গ্রুপ 14 যে মৌলগুলো আছে, এই 14 এর মৌলগুলোকে বলা হয় কি বিশুদ্ধ, অন্তর্জাত বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। বুঝছিস? এখন এই 14 এর মৌলগুলোকে বলা হয় চতুর্থ যোজি মৌল। কি বলতো? চতুর্থ যোজি মৌল, চতুর্থ যোজি মৌল। বুঝছো? চতুর্থ যোজি মৌল। তোমার কাজ হচ্ছে এই চতুর্থ যোজি মৌলের উদাহরণ কি কি, এর উদাহরণগুলো কি কি আমি জানি না, তোরা বই থেকে পড়ে নিবি, ঠিক আছে? বই থেকে পড়ে নিবি, আমি তোর পড়াটা সহজ করে দিতে পারবো শুধু এতটুকু। এখন এই যে ভাই একটা বিশুদ্ধকে আমি অবিশুদ্ধ করব, অবিশুদ্ধ করার প্রসেসটাকে বলবো, প্রসেসটাকে বলবো ডোপিং। কি বলবো? ডোপিং, ডোপিং। চিন্তা করা হয়, দেখ এই যে গরুর দুধ বালতিতে ফেলার সময় সাপোজ একটু গোবর পড়ছে, তাই না? এই গোবর পড়ার প্রসেসটা হচ্ছে ডোপিং। এই যে গোবরটা যে পড়লো না, গোবর কি করছে? দুধটাকে অবিশুদ্ধ করছে না? এই গোবরটাকে বলা হয় ডোপ্যান্ট। কি বলতো? ডোপ্যান্ট। তাহলে যার দ্বারা আমি ডোপিং করব, যার দ্বারা আমি ডোপিং করব এটাকে বলবো ডোপ্যান্ট। বুঝছো? ডোপ্যান্ট, বুঝছো? তাহলে যার দ্বারা ডোপিং করব তাকে বলছে কি ডোপ্যান্ট। ক্লিয়ার? এখন আয় এই যে অবিশুদ্ধ বা এক্সট্রিনজিক, এটা অবিশুদ্ধ কেমনে হইলো? আগে থেকে ছিল কি বলতো? আগে থেকে ছিল তোর গ্রুপ 14, গ্রুপ 14, এখানেও ছিল কি বলতো তোর গ্রুপ 14। এই যে গ্রুপ 14 এর মৌলগুলোর সাথে আমি নতুন করে কিছু একটা অ্যাড করছি। কি করছি? নতুন করে কিছু একটা অ্যাড করছি, তাই না? নতুন করে কিছু একটা অ্যাড করছি। অ্যাড করব কি মনে রাখবো, আমি গ্রুপ 13 এর মৌল অ্যাড করতে পারি, অথবা কি গ্রুপ 15 এর মৌল অ্যাড করতে পারি। বুঝছো? আমি কি করতে পারি? গ্রুপ 13 এর মৌল অ্যাড করতে পারি বা গ্রুপ 15 এর মৌল অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে ভাই গ্রুপ 13 এর মৌল কোনগুলা? গ্রুপ 13 এর মৌলগুলোকে বলা হয় ত্রিযোজী মৌল। কি বলতো? ত্রিযোজী মৌল। গ্রুপ 15 এর মৌলগুলোকে বলা হয় পঞ্চযোজী মৌল। কি বলতো? গ্রুপ 15 এর মৌলগুলোকে বলা হয় পঞ্চযোজী। কি বলতো? পঞ্চযোজী, পঞ্চযোজী মৌল। বুঝছো? তাহলে মনে রাখবা, এইটা হচ্ছে তুমি মনে রাখবা এভাবে, এটা কি বলতো 145, 145, আর এটা হচ্ছে কি বলতো তোর 143, 143। বুঝছো? তাহলে গ্রুপ 13 এর মৌলগুলোকে বলছি কি ত্রিযোজী। এই ত্রিযোজী মৌলের উদাহরণ কি কি মাথায় রাখবি, এটা তুই পড়বি, আমি জানি না। এর উদাহরণ কি কি মাথায় রাখবি। তোর আরেকটা কাজ হচ্ছে, আমি বলে দিই, আরেকটা কাজ হচ্ছে 3 নম্বরে হচ্ছে গ্রুপ 13, 14, 15 এর উদাহরণ। ঠিক আছে? পর্যায় সারণীর গ্রুপ 13, 14, 15 এর মৌলগুলোর উদাহরণ। ঠিক আছে? এবং এটা তো কেমিস্ট্রির জন্য পড়া লাগবে। ঠিক আছে? ওকে, ওকে ভাই। তাহলে এই জায়গা থেকে দেখ, এই যে 143, তাহলে 14 এর সাথে যখন 13 যোগ করলাম,
145 কি 14 এর সাথে যখন 15 যুক্ত করলাম তখন এই জায়গায় আমি পাইছি কি জানো, 13 যোগ করার ফলে আমি পাইছি কি পি টাইপ সেমিকন্ডাক্টর, এবং 15 যুক্ত করার ফলে আমি কি পেয়েছি বলতো, এন টাইপ সেমিকন্ডাক্টর। কি বলো, এন টাইপ সেমিকন্ডাক্টর। এই যে পি টাইপ এবং এন টাইপ হচ্ছে আমার কি, পি টাইপ এবং এন টাইপ হচ্ছে আমার সেমিকন্ডাক্টরের কাঁচামাল। কি বলতো, কাঁচামাল। বুঝছো? তাহলে আমাদের এবার, তাহলে তুমি বুঝছো এই জায়গায় তোমার পড়াশোনা কি কি পড়াশোনা হচ্ছে, তুমি পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী উদাহরণ পড়বা, ব্যান তত্ত্ব পড়বা, এবং গ্রুপ 13 14 15 এর মৌলগুলো পড়ে ফেলবা। কারণ তুমি যদি 15 যুক্ত করো তাহলে কি হবে, পি এন টাইপ। যদি তুমি 13 যুক্ত করো তাহলে হবে কি পি টাইপ। তাহলে কার দ্বারা যুক্ত করলে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, সো এটা তুমি পড়লেই পেরে যাবা। বুঝছো ভাই, পড়লেই পেরে যাবা। এখন এই জায়গা থেকে আমরা যেটা দেখতেছি যে পি টাইপ এবং কি আরেকটা বলতো এন টাইপ, তাই না? পি টাইপ এবং এন টাইপ, পি টাইপ এবং এন টাইপ। এই পি টাইপ এবং এন টাইপ হচ্ছে সেমিকন্ডাক্টরের কাঁচামাল। এই জায়গা থেকে কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা। তাহলে পি টাইপ এবং এন টাইপ মাথায় রাখবা। এই পি টাইপের হচ্ছে পজিটিভিটি বেশি। কি বলতো, পজিটিভিটি বেশি। আর এন টাইপের ক্ষেত্রে মাথায় রাখবা, এন টাইপের ক্ষেত্রে কি নেগেটিভিটি বেশি। কি বলতো, নেগেটিভিটি বেশি। বুঝছো? এন টাইপের ক্ষেত্রে নেগেটিভিটি বেশি। তার মানে পজিটিভিটি বেশি হওয়ার কারণে এখানে দুইটা বাহক কণা আছে। একটা হচ্ছে গরিষ্ঠ বাহক, মনে রাখবা বাহক, দুই ধরনের বাহক কণা আছে। একটা হচ্ছে গরিষ্ঠ বাহক, আরেকটা হচ্ছে লঘিষ্ঠ বাহক। আরেকটা কি, লঘিষ্ঠ বাহক। এখানেও মনে রাখবা বাহক কণা দুই ধরনের আছে। একটা হচ্ছে গরিষ্ঠ বাহক, আর এটা হচ্ছে তোমার লঘিষ্ঠ বাহক। বুঝছো? লঘিষ্ঠ বাহক। খুব ভালোভাবে মাথায় রাখবা ভাই, খুব ভালোভাবে মাথায় রাখবা। যেহেতু পি টাইপে পজিটিভিটি বেশি, এই কারণে এর গরিষ্ঠ বাহক হচ্ছে তোমার হোল এবং লঘিষ্ঠ বাহক হচ্ছে ইলেকট্রন। কি বলতো, ইলেকট্রন। ক্লিয়ার, ইলেকট্রন। যেহেতু এন টাইপের নেগেটিভিটি বেশি, তাহলে মাথায় রাখবা গরিষ্ঠ বাহক হচ্ছে ইলেকট্রন আর লঘিষ্ঠ বাহক হচ্ছে হোল। ক্লিয়ার? এই জিনিসগুলোই তোমার বারবার আসবে, একটু ভালোভাবে পড়ে ফেলবা। ঠিক আছে, একটু ভালোভাবে পড়ে ফেলবা। ওকে, এখন এই জায়গা থেকে ভাই তাহলে তোমাকে আমি এই যে চার্টটা যেভাবে বুঝাইছি, 13 কার সাথে কিভাবে যুক্ত হয়, কিভাবে মনে রাখবা, বুঝছো? কি কি পড়বা, এইটা পড়বা। এই জায়গা থেকেই কৃষিতে বেশিরভাগ প্রশ্ন আসে। এখন তোমাকে আমি জাস্ট যদি কিছু প্রশ্নের প্যাটার্ন দেখাই, যেমন দেখো তুমি ক্লাস্টার ডিগ্রিতে আসছিল, ক্লাস্টার ডিগ্রি 19-20 আসছিল। কি বলছে দেখো, যে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য, তার মানে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে, তাহলে বিশুদ্ধ সিলিকন কি বলো, বিশুদ্ধ সিলিকন হচ্ছে তোমার কি গ্রুপ 14। তাহলে পি টাইপ বলতে তোমার যুক্ত করব কি, যুক্ত করব হচ্ছে কত, যুক্ত করব কোনটা বলো তো, গ্রুপ 13, তাই না? গ্রুপ 13। এখন গ্রুপ 13 এর মৌলগুলো তুমি যদি না জানো, তুমি অ্যানসার করতে পারবা? বলো, পারবা? তাহলে তোমার কাজ কি, তুমি গ্রুপ 13 এর মৌলগুলো জানবা। বুঝো নাই? তুমি গ্রুপ 13 এর মৌলগুলো জানবা, তাহলে গ্রুপ 13 যুক্ত কোনটা মৌল তুমি যুক্ত করে দিবা। এটা আমার পরের বিষয়টা, তুমি জাস্ট পড়ে ফেলবা। ঠিক আছে? ওকে, এরপরে আসো পরের প্রশ্ন। দেখো এই যে বাউতি আসছিল, তাই না? বাউতি আসছিল কি বলছে দেখো তো, ডোপাইনের জন্য। তাহলে ডোপাইনের জন্য পর্যায় সারণীতে কোন সারির মৌল অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়? তাহলে অপদ্রব্য কি বলতো, গ্রুপ 13 প্লাস 13 এন্ড হচ্ছে কি গ্রুপ 15, তাই না? গ্রুপ 15, তাই না? তাহলে গ্রুপ 13 এর মৌলগুলো হয় ত্রিযোজি, আর হচ্ছে গ্রুপ 15 এর মৌলগুলোকে কি বলা হয় তো, পঞ্চযোজি, তাই না? পঞ্চযোজি। ত্রিযোজিটাকে বলা হয় তৃতীয় সারি, এটাকে বলা হয় তৃতীয় সারির মৌল, আর পঞ্চযোজিকে বলা হয় পঞ্চম সারির মৌল। হ্যাঁ, পঞ্চম সারি। ঠিক আছে? তাহলে তৃতীয় সারি এবং পঞ্চম সারি। বুঝছো? সো এই প্রশ্নগুলো এভাবেই আসবে, তুমি জাস্ট বেসিক ক্লিয়ার করে পড়ে ফেলবা। বুঝছো ভাই? ওকে, সো এগুলোতে আমি আসলে সময় নষ্ট করব না। এখানে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি দেখো, এই যে কোনটা কার সাথে মিলানো হয়, এগুলো তোমরা পড়ে ফেলবা। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে? এই যে দেখো অর্ধপরিবাহিত যোজন ব্যান্ড, এই যে যোজন ব্যান্ড এবং হচ্ছে পরিবহন ব্যান্ডের শক্তি পার্থক্য কত। তার মানে যা পড়তে বলছি ভাই একটু পড়িস, কারণ এই জিনিসটা আমার বুঝানোর কিছু নাই, যেটা বুঝানোর আমি বুঝাই দিছি, সহজ করে দিছি। এখন তুই পড়লেই পারবি। হ্যাঁ, ওকে। এই যে মনে আবার তাপমাত্রা কমলে রোদ বাড়ে কমে, এগুলো জাস্ট পড়লেই হয়ে যাবে। এগুলো নিয়ে আমার আসলে মাথা ব্যথা নাই। এই যে বহুল ব্যবহৃত আদর্শ অর্ধপরিবাহী জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি বলবো ডায়োডটা। হ্যাঁ, ডায়োডটার ক্ষেত্রে জাস্ট মাথা রাখবি, এই ডায়োডটাকে বলা হয় একমুখী কারক। কি বলতো ভাই, এই ডায়োড হচ্ছে আমার রেকটিফায়ার। হ্যাঁ, রেকটিফায়ার বা একমুখী কারক। হ্যাঁ, একমুখী কারক, রেকটিফায়ার বা
একমুখী কারক। বুঝছো, রেকটিফায়ার বা একমুখী কারক। এই রেকটিফায়ার বা একমুখী কারকটা কি বলতো? রেকটিফায়ার বা একমুখী কারকটা জাস্ট মাথায় রাখবি, এটা হচ্ছে এসি কে ডিসি বানায়। হ্যাঁ, এসি কে ডিসি বানায়, এসি কে ডিসি বানায়। কিভাবে বানায়? মনে কর এই জায়গায় একটা তোর এসি প্রবাহ আছে, এসি প্রবাহ আছে, এইখানে যদি তুই ডায়োডটা বসাই দিস তাহলে এখানে কি হবে? এই যে এভাবে তোর তরঙ্গ সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হবে তোর কি এসি প্রবাহ, এটা হচ্ছে এসি, এটা কি ডিসি, তাই না? এসি এবং ডিসি। তো এসি এবং ডিসি থেকে জাস্ট মাথায় রাখবি, এই জায়গায় যদি ইনপুট হয়, ডায়োডের এটা যদি ইনপুট প্রান্ত হয় আর এটা যদি আউটপুট প্রান্ত হয়, তাহলে জাস্ট মাথায় রাখবি ডায়োডের ক্ষেত্রে ল্যামডা আউটপুটটা হবে ল্যামডা ইনপুট ভাগ 2, আর টি আউটপুটটা হবে টি ইনপুট ভাগ 2। হ্যাঁ, টি ইনপুট ভাগ 2। আরেকটা মাথায় রাখবি যে এফ আউটপুটটা হবে 2 ইনটু এফ ইনপুট। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখবি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখবি যে ডিসিতে, এটা আউটপুট না, ডিসিতে তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কাল অর্ধেক হয়ে যায়, কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, এসি থেকে ডিসিতে এসি টু ডিসিতে তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও দোলনকাল। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল অর্ধেক হয়। আর একটা মাথায় রাখবি যে কম্পাঙ্ক দ্বিগুণ হয়। হ্যাঁ, কম্পাঙ্ক দ্বিগুণ হয়। ঠিক আছে, দ্বিগুণ হয়। এই জিনিসগুলো পড়বি ইনশাআল্লাহ, এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে, মোর দ্যান এনাফ। সো এই যে এটা বলছে যে কৌশলে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, তাহলে তড়িৎ প্রবাহকে কি একমুখী করা যায়? বুঝছো, একমুখী করা যায় কোনটারে? এই যে রেকটিফায়ার। হ্যাঁ, রেকটিফায়ার বা কি ডায়োড, তাই না? রেকটিফায়ার বা ডায়োড। ঠিক আছে, রেকটিফায়ার বা ডায়োড। ক্লিয়ার? রেকটিফায়ার বা ডায়োড। হ্যাঁ। এরপরে আয় এই যে সৌরকোষ তৈরি কোনটাতে, সৌরকোষ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? রিডিং প্রশ্ন। ঠিক আছে, ওকে। এরপরে বলছে ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য মনে রাখবি। দশা পার্থক্য হচ্ছে তোর 180 ডিগ্রি। ঠিক আছে, দশা পার্থক্য 180 ডিগ্রি, এটা ডিরেক্ট অ্যান্সার। ওকে। এরপর বলছে এই দেখ, এটা কি বলছে? এটি ব্রিজ রেকটিফায়ার ইনপুট সংকেতের কম্পাঙ্ক। কি বলছে রে? ইনপুট সংকেতের কম্পাঙ্ক। তার মানে কি তোর এফ ইনপুট দেওয়া আছে না? এফ ইনপুট দেওয়া আছে, তাহলে বলছে আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত? তার মানে এফ আউটপুটটা কত? এফ আউটপুটটা কি হইছে? দ্বিগুণ হয়ে যায় না? 2 ইনটু এফ ইনপুট, তার মানে 2 ইনটু 50, তার মানে কত? 100 হার্টজ, তাই না? 100 হার্টজ। ঠিক আছে, এগুলা ধামাধাম অ্যানসার করে ফেলবি। হ্যাঁ, এগুলা ধামাধাম অ্যানসার করে ফেলবি। ঠিক আছে, ওকে। আমরা আর সময় বাড়াবো না, এবার আসি ট্রানজিস্টরের ক্ষেত্রে। জাস্ট তিনটা জিনিস, একটা বক্স বলবো, এই বক্সটা ভালোভাবে পড়ে ফেলবি। ঠিক আছে, একটা বক্স বলবো, খুব ভালোভাবে পড়ে ফেলবি। একটা বক্স বলবো, খুব ভালোভাবে পড়ে ফেলবি যে আলফা এবং বিটা। ঠিক আছে, 1 2 3। দেখছিস আমি কতটা বলদ? হ্যাঁ, আমি কতটা বলদ? ঠিক আছে, আমার কাছে এই যে সোজা লেখা কলম আছে, তাও আমি নিজে লিখতেছি। ঠিক আছে, দেখ এখানে মাথায় রাখবি যে ভাই আলফার মানটা আমার যদি এমন হয় 0.99, 0.98, 0.97, 0.96, 0.95। ঠিক আছে, 95। তাহলে ডিরেক্ট মাথায় রাখবি আলফা 0.99 মানে এটা হবে 99, এটা হবে 99, এটা হবে 49, এটা হবে 32, এটা হবে 20, এটা হবে 19। ঠিক আছে, এটা হবে 19। আলফা বিটার এই বক্সটা খুব ভালোভাবে মাথায় রাখবি এবং মনে রাখবি আলফার মান সবসময় লেস দ্যান 1, বিটার মান সবসময় গ্রেটার দ্যান 1। ঠিক আছে, আলফার মান সবসময় লেস দ্যান 1, বিটার মান গ্রেটার দ্যান 1। আলফা বিটার এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট তোদের জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলফা বিটার বক্সটা ভালোভাবে মাথায় রাখবি। এখন এই জায়গা থেকে এগ্রির জন্য দেখ, আমি শুধু বলতেছি এগ্রির জন্য স্পেসিফিক কিছু ফর্মুলা জাস্ট মাথায় রাখবি যে ভাই আমার আলফাটা হচ্ছে কি বলতো? আইসি বাই আই, আর বিটাটা কি বলতো? বিটাটা হচ্ছে আমার সেম আইসি বাই আইবি। ক্লিয়ার? আইসি বাই আইবি। এবং আলফাটা মনে রাখবি, আইটা হচ্ছে কি বলতো? আইবি প্লাস আইসি। আরেকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবি, এটা বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে গতীয় রোধ। সেটা কি বলতো? গতীয় রোধ। হ্যাঁ, গতীয় রোধ। এই গতীয় রোধটা তোর পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। গতীয় রোধ থেকে এগ্রিতে প্রশ্ন আসে। হ্যাঁ, গতীয় রোধটা এভাবে মাথায় রাখবি, আর ইকুয়ালস টু ভি ভাগ আই, ভি বাই আই, তার মানে কি ডেল ভি বাই ডেল আই, ডেল ভি বাই ডেল আই। তো এখানে একটু সতর্কতা আছে, সতর্কতাটা মাথায় রাখবি যে ডেল ভি যদি তোর ভোল্ট এককে হয়,
ডেল ভি যদি ভোল্ট এককে হয় তাহলে তোর ডেল আইটা হবে এম্পিয়ার এককে। কি হবে? এম্পিয়ার এককে। যদি তোর ডেল ভিটা মিলি ভোল্ট এককে হয় তাহলে ডেল আইটা হবে মিলি এম্পিয়ার এককে। ডেল আইটা হবে কি? মিলি এম্পিয়ার এককে। সো এই বেসিক কিছু ইনফরমেশন মাথায় রাখলে এগ্রিতে অন্তত এই জায়গা থেকে তুই প্রশ্ন পারবি, ঠিক আছে? এগ্রিতে এই জায়গা থেকে প্রশ্ন পারবি, ঠিক আছে? সো ভাই এখানে তেমন কিছু নাই, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। যেমন বাহুর একটা প্রশ্ন দেখ, বাবু 18-19 আসছিল, কি বলছে যে একটি গতীয় রোধের মান দেওয়া আছে, গতীয় রোধের মান দেওয়া আছে 40, বিভব পার্থক্য 0.2 থেকে 0.2 পরিবর্তন করলে আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহের মান কত? তুমি জানো কি বলো? R = ডেল ভি বাই ডেল আই। তাহলে এখান থেকে ডেল আই কত? বলো? ডেল আইটা হচ্ছে ডেল ভি বাই আর, তাই না? ডেল ভি ভাগ কত? 0.2/40, তাই না? 0.2/40, তাই না? তাহলে এইটা কত হবে? ভোল্ট আর ওহম, তার মানে এইটা হবে এম্পিয়ার, তাই না? এম্পিয়ার, বুঝছো? এম্পিয়ার। তার মানে এখান থেকে তুমি যদি কাটাকাটিটা করো দেখো যে তাহলে এই জায়গা থেকে তুমি চিন্তা করো, এখানে তুমি দশমিকটা সরাই দাও, তাহলে এখানে একটা জিরো দিবা, তাই না? তাহলে কাটাকাটি করলে কত? 2, তাহলে 1/200, তাই না? 1/200, তাহলে 1/200 এটা কি এম্পিয়ার? তাহলে এম্পিয়ারকে যদি মিলি এম্পিয়ার করি কত? তাহলে গুণন করবো কত? আমি জাস্ট তুমি যা গুণ করবা তাই একটা অ্যানসার চলে আসবে, ঠিক আছে? এগুলো আমি আসলে প্যারা দিচ্ছি না, তুমি প্যারা নিবা, ঠিক আছে? ওকে, সেম কথা দেখছো, এই যে এত মিলি এম্পিয়ার তোমার হচ্ছে নিঃসারক প্রবাহ। নিঃসারক মানে কি? এমিটার, তাই না? তাহলে নিঃসারক মানে আইই এমিট করবে, আইই দেওয়া আছে। ট্রানজিস্টর এত এম্পিয়ার সংগ্রাহক পরিবাহ আইসি দেওয়া আছে, তাই না? আইসি দিয়ে বলছে ভূমি প্রবাহের মান কত? তাহলে আইই = কি বলো? আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে কি আইবিটা বের করতে পারবা না? আইবি কত? আইই মাইনাস আইসি কত? 20 - 18, তাই না? এইটা কত? মিলি এম্পিয়ার। তার মানে কত রে? 2 মিলি এম্পিয়ার। ক্লিয়ার? সো এই জিনিসগুলো নিয়ে তুমি প্যারা নিও না, এগুলো তুমি পারবা, ঠিক আছে? সো আমি বলবো যে এগুলা তুমি সবগুলোই পারবা, এগুলো নিয়ে আমি প্যারা নিচ্ছি না, ঠিক আছে? তো স্লাইডটা আমি যেভাবে দিছি সংখ্যা পদ্ধতিতে আমি কোনো কথাই বলবো না, তুমি স্লাইডটা জাস্ট ভালোভাবে দেখবা, ইনশাআল্লাহ হচ্ছে তুমি পেরে যাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ তুমি পেরে যাবা।